স্টার্ট করবো। দেখো, আহ, দেখা যাচ্ছে গো এটা আমার এখান থেকে। দেখো, ম্যাথসের যে টোটাল সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আমি খুব বেশি সময় নেব না। 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আমি সিলেবাসটা একটু কমপ্লিট করবো। তারপর স্টেপ বাই স্টেপ আমরা এগাবো, কিভাবে পড়তে হবে, কিভাবে কি ওয়েতে চলতে হবে সার্টেন টাইমের মধ্যে। দেখো, 2025-এ কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরাচ্ছে, প্রচুর ভ্যাকেন্সি বেরাবে। 2026-এ ভোটের আগে কিন্তু অনেকগুলো পরীক্ষা বেরাবে এবং প্রচুর ভ্যাকেন্সি বেরাবে। সুতরাং এখানে তোমাকে যদি ক্যাচ করতে পারো, এখানে তোমাকে করে নাও, চাকরিটা নিয়ে নাও। বোঝা গেছে? এবার কে কোন পরীক্ষার জন্য কি প্রিপারেশন নিচ্ছ সেটা আলাদা আলাদা ব্যাপার। আমি পুরো সিস্টেমটা আগে, পুরো সিলেবাসটা আগে বলে দিই, কি সিলেবাসে থাকে, কি কি ব্যাপার থাকে সেটা আগে ক্লিয়ার করে দিই। দেখো, আমাদের দু ধরনের পরীক্ষা, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্টের পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা হয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। আচ্ছা, তুমি যে অনলাইনে আছো মাঝে মাঝে আমাকে রিপ্লাই করো, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, চলো। দেখো, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। দেখো, স্টেটের যে পরীক্ষাগুলো হয় তাদের মধ্যে কি কি আছে, তাদের মধ্যে মেন হচ্ছে ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস যেটা 2025 থেকে সিলেবাসের প্যাটার্ন চেঞ্জ করবে বলছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। ঠিক আছে, বলা চলছে, কথাবার্তা চলছে, এইসব চলছে। ঠিক আছে, যদি সিলেবাস চেঞ্জ করে তাহলে আলাদা ব্যাপার, তাহলে সিলেবাস দেখে বলতে পারবো। আর এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে, যেটা নর্মালি চলে থাকে, সেটা হচ্ছে তোমার প্রিলিতে 25 নম্বর থাকে ম্যাথ এবং জিআই মিলিয়ে। সেখানে ম্যাথসের পার্ট খুব কম থাকে। ঠিক আছে, হয়তো 5 থেকে 7টা ম্যাথ থাকে এবং বাকিটা জিআই থাকে। ঠিক আছে, ওইটার জন্য এক্সট্রা কিছু প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়ে না। ম্যাথসে এতটাই ইজি লেভেলে কোশ্চেন থাকে, যদি বেসিক আইডিয়া আছে মোটামুটি একটু আধটু করলেই পেরে যাবে। হ্যাঁ, পুরো পাটিগণিত থেকে থাকে। কিন্তু মেন্সে, মেন্সে কিন্তু ডাব্লিউবিসি করার পর মেন্স যখন তোমরা যাবে, মানে এখনো পর্যন্ত যে সিলেবাস চলছে সেই প্যাটার্নের কথা বলছি, সেখানে 200 নম্বরের কোশ্চেন থাকে ম্যাথ এবং জিআই মিলিয়ে। 100 নম্বর ম্যাথ থাকে এবং 100 নম্বর জিআই থাকে। এটা মুখে থাকে এরকম, মানে ভার্বালি এটাই বলা হয়ে থাকে যে ম্যাথ 100 থাকবে এবং জিআই 100 থাকবে। এটা 2021 সাল 22 সাল পর্যন্ত এরকম ভাবেই চলেছিল। কিন্তু রিসেন্ট 1-2 বছরে দেখা যাচ্ছে যে জিআইটাকে টোটালি অবসোলেট করে দিচ্ছে, তুমি বাদ দিয়ে দিচ্ছে। হয়তো 200 নম্বরের মধ্যে আগের আগের বার 180 নম্বর ম্যাথামেটিক্স ছিল, এটা জিআই দিয়েছিল। কারণ কি, কম্পিটিশন বাড়ছে। জিআই ওভারঅল ডাব্লিউবিসিএস এর যে জিআই থাকে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট মোটামুটি করে ফেলতে পারছে, কিন্তু ম্যাথসে গিয়ে তাদের সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য তারা কি করছে, জিআইটাকে অল্প রাখছে। আগের বছর জিআই ছিল বোধহয় 50-60 নম্বর, 140 থেকে 50 নম্বর ম্যাথ ছিল। এবং ম্যাথ কিন্তু এতদিন পর্যন্ত 2022 সালে আগে পর্যন্ত শুধু পাটিগণিতের উপর থাকতো। পাটিগণিতের বলতে তোমার ধরো লাভ ক্ষতি, সময় কার্য, শতকরা, অংশীদারি কারবার, এই এই টাইপের সব পাটিগণিতের অ্যারিথমেটিকের অঙ্ক থাকতো। কিন্তু লাস্ট 1-2 বছরে দেখা যাচ্ছে যে এই তোমার ম্যাথসের পার্টে অ্যাডভান্স ম্যাথামেটিক্স ঢুকি, অ্যাডভান্সের ম্যাথামেটিক্স ডাব্লিউবিসিএসও ইনক্লুড করে দিয়েছে, মানে জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি এবং অ্যালজাবরা। অ্যাডভান্সের এই মেনলি 3টে পার্ট, মেনলি। এছাড়া কোঅর্ডিনেট জিওমেট্রি 2-4টা থাকতে পারে, দুই একটা স্ট্যাটিস্টিক্স থেকে দুই একটা হচ্ছে মিন মিডিয়ান মোডে দুই একটা দিতে পারে, এটা দিতে পারে। কিন্তু মেন হচ্ছে জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, অ্যালজাবরা, এই পার্টটা কিন্তু ডাব্লিউবিসিএস এর মেনসে ইনক্লুড করে দিয়েছে। মানে আগের প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী যদি পরীক্ষা হয়, মেন্সের পরীক্ষা কিন্তু পুরোটা কিন্তু এই ম্যাথের পার্টটা কিন্তু তোমাকে পুরোটা কভার করতে হবে, কোনো বাদ দিতে পারবে না, শুধু পার্টিকুলার করে গেলে হবে না। ওকে, এবার 2025 সালে যদি সিলেবাস চেঞ্জ হয় সেটা পরের ব্যাপার, সেখানে তোমার ডেসক্রিপশন যেটা দেখতাম আমি, সেটা পরে আমরা আলোচনা করবো বা দেখবো। ওকে, এতটা পর্যন্ত। এবার বাকি থাকলো তোমার যেগুলো রিসেন্ট পরীক্ষা গত বছর হলো, মানে এই 2024 সালে হলো, আবার 2025 সালে আবার ভ্যাকেন্সি বেরোচ্ছে, পিএসসি মিসলিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ। পিএসসি মিসলিয়াস এবং পিএসসি ক্লার্কশিপে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাথসের পুরোটাই অ্যারিথমেটিকের উপর থাকে, পাটিগণিতের। এখনো পর্যন্ত এখানে কোনো চেঞ্জেস দেখা যায়নি। বুঝতে পারলাম, পুরো পাটিগণিতের উপর থাকে। পিএসসি মিসলিনিয়াস বলো, পিএসসি যে পরীক্ষাগুলো, একটা হচ্ছে মিসলিনিয়াস আর একটা হচ্ছে ক্লার্কশিপের, এদের পুরোটাই পাটিগণিতের উপর থাকে। বা পাটিগণিত বললে পাটিগণিত বলে দিলে হবে না, একটা লাইনে পাটিগণিত অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের উপর থাকে।
অ্যারিথমেটিকের উপর মোটামুটি কিছু না হলো ধরো নাও 14 থেকে 15টা চ্যাপ্টার ইনক্লুড আছে। ক্লিয়ার? 14 থেকে 15টা চ্যাপ্টার ইনক্লুড আছে। কিরকম চ্যাপ্টার থাকে ধরো, আমি প্রথম থেকে বলছি ধরো সিম্পলিফিকেশন অ্যারিথমেটিকের মধ্যে পড়ে না, তারপর আমি অ্যাড করলাম সিম্পলিফিকেশন। তারপর ধরো নাম্বার সিস্টেম, তারপর ধরো এইচসিএম এলসিএম, এরকম ভাবে পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম এন্ড ডিস্টেন্স, ঠিক আছে, রেশিও প্রপোর্শন, অ্যালিগেশন মিক্সচার, ওয়ার্ক ওয়েজেস, তারপরে তোমার ধরো পার্টনারশিপ, এজ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই টোটাল সিনারিও মোটামুটি কিছু না হলেও 12 থেকে 15টা চ্যাপ্টার ইনক্লুড হবে। ঠিক আছে, এই পার্টটা পিএসসি ক্লার্কস এবং পিএসসি মিসলেনিয়াসের জন্য সাফিসিয়েন্ট। আপাতত এখান থেকেই কোশ্চেন থাকে, এর বাইরে এরা এখনো পর্যন্ত যায়নি। এছাড়া আর কি থাকে, পিএসসি ক্লার্কস মিসলেনিয়াসে অ্যারিথমেটিক থাকে। এছাড়া তোমার মেনসুরেশন যে পার্টটা আছে সেখান থেকে থাকতে পারে, থাকেনি এখনো পর্যন্ত, গতবারে কোশ্চেন কিন্তু দিতে পারে। মেনসুরেশন পরিমিতির বললে মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে 2 ডাইমেনশন ফিগারের অঙ্ক, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, হ্যাঁ, বৃত্ত, এগুলো 2D মধ্যে পড়ছে। 3D মধ্যে পড়ছে, 3 ডাইমেনশনের মধ্যে কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আর উচ্চতা দিয়ে যে অঙ্কগুলো থাকে বলো। 3D মধ্যে কি ঢোকে, কিউব ঢোকে, স্কোয়ার ঢোকে, স্ফিয়ার ঢোকে, সিলিন্ডার, কোন, এই সমস্তগুলো আছে, হেমিস্ফিয়ার, প্রিজম, পিরামিড, সব মিলিয়ে 3D। তবে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে 2Dটা, 3D পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 2Dটা, 3Dটা অত বেশি আসে না। বুঝতে পারলাম? তাহলে টোটাল অ্যারিথমেটিক করে যেতে হবে। 2Dটা যদি তুমি করে যেতে পারো, তুমি পিএসসি ক্লার্কস, পিএসসি মিসলেনিয়াসের জন্য তুমি এলিজিবল, তুমি তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম? এবার বাকি পার্টগুলো ধরলাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, স্টেটের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই। ডাব্লিউবিসিএসটা আপাতত বাদ রাখছি, আর ডাব্লিউবিসিএস যদি থাকে তাহলে সব করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। যদি আগে প্রিভিয়াস সিলেবাস থাকে, তবে নিউ সিলেবাসে দেখতে হবে কি কি দিচ্ছে না দিচ্ছে, ওটা কিভাবে চেঞ্জ করছে সেটা পরের ব্যাপার। এবং নিউ সিলেবাস যদি দেয় তাহলে ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ ম্যাথ করতে হবে। ক্লাস 7, 8, 9, 10 যখন অঙ্ক যেভাবে লিখে লিখে করতে, সেইভাবে লিখতে হবে যদি চেঞ্জ করে সিলেবাস, সেটাই বলছে। বুঝতে পারলাম? এবং পিএসসি মিসলেনিয়াস পরে যদি মেন্সে যাও, ওখানে ডেসক্রিপটিভ ম্যাথ থাকবে। তবে এর সাজেশন করা খুব ইজি, ডেসক্রিপটিভের সাজেশন করা খুব ইজি, কারণ ওই 8 থেকে 10টা চ্যাপ্টার তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে যেগুলো ডেসক্রিপটিভ লেখা যায়, একদম নর্মাল যেগুলো শর্টে করা যায়, সেগুলো ডেসক্রিপটিভ ওয়েতে লিখে লিখে করতে। এমন নয় যে খুব টাফ, এমন একটা কিছু ব্যাপার, লিখে লিখে যেমন ছোটবেলায় করতে ওইভাবে লিখে লিখে করতে হবে, আমি দেখিয়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশনে কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো পড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে মেইনলি 3 কন্ডাক্ট করে, একটা হচ্ছে বলে ওটা এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এস 2 নম্বর হচ্ছে তোমার এইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা। এইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এবং থার্ড হচ্ছে সিজিএল, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। মেইনলি 3টে পরীক্ষা। এছাড়া তোমার আরো বিভিন্ন পরীক্ষা। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কেউ ডিফেন্সে পরীক্ষা দাও, সেখানে স্টেট গভর্নমেন্টের অনেকগুলো ডিফেন্সের পরীক্ষা হয়। ওকে ওকে, দেখো তো, ওকে ওকে, দেখো তো, আমি তো এদিকে তোমার, যাই হোক, যেটা বলছিলাম যে স্টেটের পরীক্ষা কেউ ডিফেন্সের পরীক্ষা দিতে যাও, মানে ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, বা আহ, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়, বা ধরো তোমার এসআই, সাব ইন্সপেক্টর, এই ধরনের পরীক্ষা দেওয়ার মতন কোনো মেন্টালিটি নেই, তাহলে ওইটা নিয়ে এখন চিন্তা না করলেও চলবে। যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের মেনলি 3টে পরীক্ষা, একটা হচ্ছে এমটিএস, একটা হচ্ছে এইচএসএল, একটা হচ্ছে সিজিএল। তুমি যে অনলাইনে আসো, সে কি ডিফেন্সের পরীক্ষা দিতে চাও? হ্যালো, না, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। না, না। না, তাই তো? যাই হোক, তুমি শুনতে পাচ্ছ, ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, যাই হোক,
তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের মেইনলি 3টে পরীক্ষা, একটা এমটিএস, একটা সিএইচএসএল, একটা সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এছাড়া ডিফেন্সের পরীক্ষা তো অনেক আছে, আরপিএফ আছে, জিডি কনস্টেবল, এগুলো তো প্রচুর ভ্যাকেন্সি বেরাই, তোমরা জানো। এইখানে কি কি থাকবে? এমটিএসটা কি? এমটিএস হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা। এই পরীক্ষাটা মেনলি হয়ে থাকে ইংলিশের উপর আর জিকের উপর। ঠিক আছে, 25টা ইংলিশ থাকে, 25টা জিআই থাকে, টোটাল 50 নম্বর থাকে। 50টা কোশ্চেনে 3 করে নাম্বার থাকে, 150 নম্বরে পরীক্ষা হয়। ঠিক আছে, একটা পরীক্ষা দিয়ে চাকরি ক্র্যাক করা যায়, একটা পরীক্ষা দিয়ে চাকরি ক্র্যাক করা একমাত্র এমটিএস আছে। বোঝা গেল? ফার্স্ট পরীক্ষা তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার জব হয়ে যাবে, মেডিকেল ফেডিকেলে হাবিজাবি আছে। ওকে, তো এইখানে কাট অফ কিন্তু হাই যায়, কারণ অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা 135 উপরে চলে যায়, 30-35 উপরে চলে যায় 150-র মধ্যে। সবই করে দিতে হবে, ধরো মোটামুটি ইংলিশ ধরো 25-এর মধ্যে 23-24টা করতে হবে, জিকেতেও তোমাকে ওটা নামাতে হবে। যদি পারো তাহলে তুমি এমটিএস ক্র্যাক করতে পারো। এছাড়া এদের মধ্যে আরো কয়েকটা পরীক্ষা আছে, হাবিলদার লেভেলে কিছু আছে, যেগুলো আবার তোমার তোমার ইয়ে দেখে, তোমার কি বলে, ফিজিক্যাল ফিটনেস দেখে, ওই সাইকেল চালানো, এইসব কিছু আলাদা কিছু আছে। যাই হোক, বাকি থাকলো সিএইচএসএল এবং সিজিএল। এখানে ম্যাথসের পার্টে কি থাকে? এখানে ম্যাথ এই যা যা বললাম পুরোটাই কভার করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তার মানে পুরোপুরি অ্যারিথমেটিক পুরো কভার করতে হবে, তোমার মেনসুরেশন পুরো কভার করতে হবে, 2D 3D করতে হবে, এর সাথে সাথে তোমাকে অ্যাডভান্স ম্যাথামেটিক্স করে যেতে হবে। অ্যাডভান্সের মধ্যে ইকোনোমেট্রি, জিওমেট্রি এবং অ্যালজাবরা। ওকে, এই 3টে পার্ট থেকে কিন্তু মানে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা আছে এমটিএসটাকে বাদ দিয়ে, এমটিএস এ ম্যাথ থাকে না, তারা থাকে কিন্তু এটা কোয়ালিফাই মার্কস মানে ওই কটা অ্যাডমিটিক থাকবে নর্মাল সোজা সোজা, সবাই মোটামুটি কোয়ালিফাই করে। ওটার জন্য এক্সট্রা কিছু কিছু ব্যাপার নেই। মেন পরীক্ষা হয় এমটিএস এ ইংলিশের উপর, জিকের উপর। বাকি সিএইচএসএল বলো, সিজিএল বলো, রেল বলো, এখানে তুমি ম্যাথসের কোনো পার্টটাই বাদ দিতে পারবে না, তোমাকে পুরো কভার করতে হবে। পুরো বলতে তোমাকে অ্যারিথমেটিক করে যেতে হবে, তোমাকে পরিমিতি করে যেতে হবে, তোমাকে জিওমেট্রি করে যেতে হবে, তোমাকে ত্রিকোণমিতি করে যেতে হবে। হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর 2025-এর সিলেবাসটা এখনো পর্যন্ত বেরায়নি, সেটা নিয়ে এখন বলতে পারছি না। 2024-এর পর্যন্ত যে সিলেবাস, সেখানে প্রিলিতে তোমার লাগবে না, প্রিলিতে শুধু অ্যারিথমেটিক করে গেলে এনাফ, মোর দ্যান এনাফ। আর মেন্সের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন চেঞ্জ করছে, তোমাকে অন্তত ত্রিকোণমিতি জিওমেট্রি করে যেতে হবে। ঠিক আছে, তবে হার্ড, খুব হার্ড এমন নয়, মডারেট লেভেলে। কিন্তু সিজিএল সিএইচএসএল যখন চলে যাবে তুমি, তখন তোমাকে লেভেল বাড়াতে হবে। লেভেলের কিছু পার্থক্য আছে। সিজিএল সিএইচএসএল এর কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, রেলের পরীক্ষা যেহেতু এবছর থেকে প্রতি বছর রেল কন্ডাক্ট করবে, আগে কিন্তু সেটা ছিল না, 5 বছর অন্তর অন্তর রেল কন্ডাক্ট করতো, এখন কিন্তু প্রতি বছর রেল কন্ডাক্ট করছে। বোঝা গেল? রেলের পরীক্ষা কিন্তু তোমরা প্রতি বছর বসতে পারবে, ভ্যাকেন্সি যাই থাকুক না কেন, কম্পিটিশন প্রচন্ড হার্ড হবে, কম্পিটিশন হার্ড হবেই, কারণ অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হয়, এইসব পরীক্ষার জন্য সবাই মুখিয়ে থাকে। রেল হচ্ছে একটা মানে ড্রিম জব, যে কোনো স্টুডেন্টের ড্রিম জব রেলের পরীক্ষা, প্রচুর ফেসিলিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, প্রচুর ভালো ব্যাপার। যাই হোক, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু তুমি কোনো কিছু বাদ দিয়ে যেতে পারো। তুমি যদি মনে করো আমার স্যার ত্রিকোণমিতি আসে না, আমি এটাকে বাদ দিয়ে যাব, তাহলে তোমার কিন্তু রেল ক্র্যাক। কেন পারবে না? কারণ যদি তুমি কলকাতা জোনে দেখো, 100-র মধ্যে কাট অফ যায় 85 লাস্ট, বাট 83 85 গেছে। ঠিক আছে না? তো প্রথমে তোমার পিডি একটা হবে রেলে, থাকবে তোমার খুব সম্ভবত 40 নম্বর ম্যাথ, 30 নম্বর জিআই আর 40 নম্বর জিকে, ইংলিশ থাকে না রেলে। তাহলে 60 আর এখানে 40, 40-এর মধ্যে জিকের মধ্যে তুমি 40 নামিয়ে দিতে পারবে না, সে তোমার আটকাবে, কারেন্ট অ্যাফেয়ারে তোমার প্রবলেম হবে, সবারই হয়। তো তোমাকে ম্যাথ আর জিআই ফুল নামিয়ে দিতে হবে, প্রায় 30-র মধ্যে অ্যাবাভ 25-এর উপর রাখতে হবে, 27-28 রাখতে হবে, তাহলে তুমি কম্পিটিশনে আছো। তার মানে তোমাকে কোনো কিছু বাদ দিতে পারবে না, তুমি পুরোটা কভার করে যেতে হবে। বুঝতে পারলাম? অনেক স্টুডেন্ট আছে দেখবে যে আমি ওই পার্টটা পারি না স্যার, ওই পার্টটা না করে গেলে, ওটা 20 বছর আগে হতো বা 15 বছর আগে হতো, যে আমি ওই পার্টটা না করে গিয়ে আমি দুটো পার্টের উপর বেস করে চাকরি করি। এখন কম্পিটিশন বাড়ছে, বিশেষত আফটার করোনার পরে কিন্তু এই গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নেওয়ার স্টুডেন্টদের যে ইয়েটা অনেক বেড়ে গেছে একদম। যারা টিসিএস বা উইপ্রোতে ভালো জব করে তারাও কিন্তু গভর্নমেন্টের প্রিপারেশন, তারা হয়তো রেলের গ্রুপ ডি দেবে না, কিন্তু তারা ডাব্লিউবিসি। বোঝা গেছে? এটা কিন্তু আমি দেখেছি, এবং এমন স্টুডেন্ট আমার আছে যে ভালো প্যাকেজ পাই, টিসিএস এ জব করে ভালো প্যাকেজ পাই, হাইফাই প্যাকেজ পাই, যাবে না তো টিসিএস এ প্রিপারেশন, রাত জেগে পড়াশোনা করবে। তো এই ধরনের স্টুডেন্টের সংখ্যা এখন বেড়ে গেছে, কারণ গভর্নমেন্টের একটা আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু একটা আছে গভর্নমেন্ট।
পেমেন্টে দেখে সবাই চাকরি লাভ নেই। গভর্নমেন্টের পেমেন্ট যথেষ্ট ভালো দেয়, তারপর সিকিউর জব। তুমি যাই করো তোমার চাকরি কোনো সময় যাবে না। করোনা আসুক, যে কোনো মহামারী আসুক, তোমার চাকরি কোনো সময় যাবে না। আর ওইতে হচ্ছে সবসময় কম্পিটিশনে, তুমি আছো, তোমার থেকে বেটার কাউকে পেলে তোমাকে সরিয়ে দেবে, তোমার সাথে হায়ার অথরিটির প্রবলেম হলে তোমাকে সরিয়ে দেবে, তাকে অন্য কাউকে অ্যাড করে দেবে, যে কোনো মুহূর্তে তোমাকে চেঞ্জ করে দিতে পারে। সবসময় ভয়ে চলছে, সবসময় টেনশন, আজকে রাত্রে আছে কালকে চাকরিটা, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কি হবে বলা খুব মুশকিল, হতেই পারে। এই ভয়টা থেকে বাঁচার জন্য সব ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এই কম্পিটিটিভ পরীক্ষার দিকে ঝাঁকে, গভর্নমেন্ট সার্ভিস থেকে ঢুকে পড়ে। এবার কেউ কারো স্ট্যান্ডার্ড ওয়াইজ পরীক্ষা দিচ্ছে, যেমন একজন স্টুডেন্টের দেখলাম যে খুব ভালো স্টুডেন্ট, ও ব্যাংকে, সম্ভবত সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার, খুব ভালো স্টুডেন্ট। এবার সিজিএল পরীক্ষা দিল, সিজিএল বেরোলো, তো হ্যাঁ সিজিএল বেরোলো, 176 নাম্বার পেয়েছে, মানে প্রিলি ক্লিয়ার হয়ে গেছে, 50-55 কাট অফ গেছে। ও এখানে ব্যাংকে চাকরি করতে করতে 175 নামিয়ে দিচ্ছে। তার কারণ কি বলতো, ও কেন পাচ্ছে? ও কিন্তু অত এফোর্ট দেয় না, অত কিন্তু পড়াশোনা করার অত সময় নেই, কিন্তু ব্যাংকের ম্যানেজারও, তারপরে এতটা সময় কেন পাচ্ছে? ওর ম্যাথ জিআইটা স্ট্রং, ম্যাথ আর ইংলিশটা স্ট্রং আছে। ম্যাথসে যে স্ট্রং, সে জিআই একটু একটু করলে পেরিয়ে যাবে। ম্যাথ আর ইংলিশটা স্ট্রং আছে। আর জিকেটা ও দেখো রেগুলার পেপার পড়ার অভ্যেস আছে, ও রেগুলার বেসিকে পেপার পড়ে, তারপরে জিকেটা অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যায়। ওকে আলাদা করে প্রিপারেশন নিতে হয় না, যে আমি কালকে পরীক্ষা আমি জিকের বই নিয়ে বসে পড়লাম, ওরকম ভাবে না, অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, রেগুলার পেপার পড়ছে। এই অভ্যাসটা তৈরি করো যদি তোমার করতে চাও। আর যদি ব্যাংকের পরীক্ষা যদি কেউ দিতে চাও, তার সিলেবাসও তোমার অ্যারিথমেটিক টোটালি কমপ্লিট করতে হবে। এছাড়া তোমার, আচ্ছা ওইখানে আরেকটা পার্টও বলে দিই একটুখানি, ব্যাংক কেউ দেবে, ব্যাংকের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, ব্যাংক দেবে, একটু আলাদা না, বেসিক আলাদার ব্যাপারটা, ম্যাথসের পার্টটা ব্যাংকের পার্টে আলাদা হচ্ছে। ব্যাংকের জিআইটা খুব টাফ থাকে, ব্যাংকের জিআই স্ট্রং থাকে, ঠিক আছে? এসএসসি পরীক্ষা জিআই এর থেকে ব্যাংকের জিআই টাফ। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ব্যাংকে কি থাকে? ব্যাংকে অ্যারিথমেটিক তোমাকে টোটালি কমপ্লিট করে দিতে হবে, বাদ দিতে পারবে না। এক্সট্রা কটা পার্ট থাকে যেটা শুধুমাত্র ব্যাংকিংই থাকে নর্মালি, সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার সিম্পলিফিকেশন। ব্যাংকের সিম্পলিফিকেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগের যে ট্র্যাডিশনটা থাকে, সিম্পলিফিকেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য। দেখো, এসএসসি সিম্পলিফিকেশন আর ব্যাংকের সিম্পলিফিকেশনের পার্থক্য আছে। এসএসসি সিম্পলিফিকেশন তোমার পুরোপুরি, তোমার কি বলবো, তোমার কিছু ট্রিক্স ওয়াইজ কাজ করে, ব্যাংকের সিম্পলিফিকেশন তুমি কতটা স্পিডে করতে পারো, এখানেও ট্রিক্স লাগবে, কিন্তু এখানকার ব্যাপারটা ওখানকার ব্যাপারটা একটু আলাদা আছে। আমি বলবো, সবই বলবো। সিম্পলিফিকেশন খুবই ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য। এছাড়া তোমার লাগবে অ্যাপ্রক্সিমেশন, আর লাগবে ইনইকুয়ালিটি। এই তিনটে পার্ট খুবই ইম্পর্টেন্ট ব্যাংকে লাগবেই। আর একটা পার্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিআই বা ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশন কিন্তু খুব ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কি এসএসসি পরীক্ষা আসবে না? ডাটা ইন্টারপ্রিটেশন আসবে, 2 থেকে 3 নম্বর থাকবে, কিন্তু ব্যাংকে অনেক বেশি থাকবে, 20-25 নম্বর এটা থাকবে। এসএসসি তোমার এসবিআই পিও দিতে গেলে ডাটা ইন্টারপ্রিটেশন প্রায় 50-এর মধ্যে ধরো 40টাই থাকবে, এতটাই ইম্পর্টেন্ট। ডাটা ইন্টারপ্রিটেশন কি জানো, কি জিনিস জানো? ডাটা ইন্টারপ্রিটেশন কাকে বলে জানা আছে? ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, ক্লাস ধরো মাধ্যমিকের পরে তোমরা অনেক সময় কম্পিউটার শিখতে না, মানে চার্ট বানাতে, টেবিল বানাতে, টেবিল লাইন গ্রাফ থাকতো না অনেক সময়, পাই চার্ট, হ্যাঁ, এরকম একটা পাই চার্ট দিয়ে ধরো একটা সিনারিও তোমার বর্ণনা করছে, ধরো তোমাদের স্কুলের ফ্রেন্ডদের হবি ওয়াইজ ভাগ করে দিয়েছে, কে কত পার্সেন্ট কোন জিনিসকে প্রেফার করে বা হবি কি। এবার এখান থেকে তোমাকে 4টে বা 5টে বা 3টে কোশ্চেন করবে। তো এইটা সিনারিওটা দেখে, এই তোমার ছবিটা ড্রয়িংটা দেখে তোমাকে কোশ্চেনগুলো সর্ট আউট করতে হবে, এটাকে বলে ডাটা ইন্টারপ্রিটেশন। এটা এসএসসি পরীক্ষায় অনেক ইজি থাকে, কঠিন থাকে না, এটাকে 25% দেবে। ব্যাংকের যখনই হবে এটাকে 25.5%। বোঝা গেল? মানে ক্যালকুলেশন যা স্ট্রং, সে ব্যাংকের জন্য ঠিকঠাক তৈরি করতে হবে নিজেকে, ক্যালকুলেশন খুব ফাস্ট, খুব প্র্যাকটিস করতে হবে।
ওই পার্টিকুলার সময়ের মধ্যে তোমাকে নামাতে হবে। হাই কাট অফ, ব্যাংকে প্রচুর কাট অফ যায়। আরআরবি কোশ্চেনে 80-র মধ্যে ধরো অ্যাবাভ 75-এর উপর, বুঝতে পারছো? সেখানে তোমাকে থরলি খুব প্র্যাকটিসটা। হ্যালো, পাঠিয়ে দেবো। যাই হোক, এইটা হচ্ছে ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন ব্যাংকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমার এসএসসি লাগবে। কিন্তু এসএসসি পরীক্ষাতে ডেটা ইন্টারপ্রিটেশন থাকে না, 2 নম্বর থেকে 3 নম্বর থাকবে, রেলেও থাকবে, রেলেও থাকতে পারে কোনো কোনো থেকে 3 নম্বর এসএসসি পরীক্ষা, রেলের পরীক্ষা। কিন্তু ব্যাংকিং এর জন্য ডিআই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্যাংকিং এর জন্য ডিআই খুব ইম্পর্টেন্ট। এছাড়া ব্যাংকের জন্য আরো দু একটা পার্ট থাকে, ডেটা সাফিসিয়েন্সি থাকে। ডেটা সাফিসিয়েন্সি কথার অর্থ হচ্ছে, মানে হচ্ছে তোমাকে একটা কোশ্চেন করবে, তোমাকে নিচে 3টে বা 2টো ক্লু দেবে, তোমাকে বলতে হবে নিচে কোন ক্লুটা দিয়ে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। এ আর বি দিয়ে সলভ করতে পারবে, বি আর সি দিয়ে করতে পারবে না, কোনোটা দিয়ে করতে পারবে না, সবগুলোই লাগবে সলভ করতে। এটাকে বলে ডেটা সাফিসিয়েন্সি। এই পার্টগুলো শুধুমাত্র ব্যাংকিং এর জন্য, অ্যাপ্রক্সিমেশন শুধুমাত্র ব্যাংকিং এর জন্য লাগে, ইনইকুয়ালিটি শুধুমাত্র ব্যাংকিং এর জন্য। বোঝা গেল কি বললাম? এই পার্টগুলো তোমাকে এক্সট্রা করতে হবে। এর জন্য এক্সট্রা কিছু না, কিন্তু ব্যাংকিং এ তোমার অ্যাডভান্স অঙ্ক লাগে না, না ত্রিকোণমিতি লাগে, না জিওমেট্রি লাগে, না অ্যালজেব্রা লাগে। এই পার্টটা ব্যাংকিং এ লাগে না। ব্যাংকিং এ টোটালি ক্যালকুলেশনের উপর, কে কতটা ক্যালকুলেটিভ, তার ক্যালকুলেশন পাওয়ার কত স্ট্রং, হ্যাঁ, সেটা যদি তোমার স্ট্রং থাকে তুমি ব্যাংক নামিয়ে। বোঝা গেল? তোমাকে জিওমেট্রি ছবি এঁকে ড্র করে প্রচুর অঙ্ক জানো, প্রচুর ম্যাথামেটিক্স জানো, অত দরকার নেই। তোমাকে ক্যালকুলেটিভ পার্ট তুমি কতটা স্ট্রং সেটা বেশি খেয়াল করো। তো এটা একটা টেকনিক্যালি আলাদাভাবে পড়াশোনা করতে হয়, এবং এটার জন্য তোমাকে ওই অল্প সময় করানোর জন্য মক টেস্ট দিতে হয়। খুব টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের সবচেয়ে বেশি টাইম ম্যানেজমেন্ট। বোঝা গেল? এই হচ্ছে টোটাল সিনারিও। আজকে ফার্স্ট ক্লাস, চলো এবার আমরা ম্যাথসে একটুখানি করবো। আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, ম্যাথস আজকে ফার্স্ট ক্লাস, আজকে বেসিক আমরা কিছু জিনিস পড়ে যাব, যেটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। আমাদের সিলেবাস নিয়ে কোনো প্রবলেম নেই তো? মোটামুটি আইডিয়া হয়ে গেছে সিলেবাসে। সামনে রেল দিচ্ছ, রেলের জন্য কিন্তু পুরোটাই কভার করতে হবে, কোনো বাদ দিতে পারবে না। 30-এর মধ্যে প্রিলিমসের মধ্যে 15টা ধরো অ্যাডমিটিভ যদি দেয়, বাকি 15টা অ্যাডভান্স দেবে। অ্যাবাভ 25-এর উপর নাম্বার না রাখলে রেল ক্র্যাক করা যাবে, করা যাবে, চেষ্টা করতে হবে, তোমাকে লেগে থাকতে হবে। কেউ কোনোদিন ক্লাস মিস করবে না, যতটা বুঝছো না বুঝছো ক্লাসে এসে বসো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর রেগুলার বাড়িতে বই নিয়ে বসতে হবে, দেখতে হবে তোমাকে যা যা পড়ানো হচ্ছে সেগুলো রেগুলার চর্চা করতে হবে। এখন তোমাকে এক্সট্রা কিছু করার দরকার নেই। আমি এখানে করাচ্ছি, তোমরা বাড়িতে অন্য কোনো বই নিয়ে ঘাটাঘাটি করছো, অন্য জায়গা থেকে আরেকটা বই নিয়েছো, এত কিছু এখন দরকার নেই। কারণ এখন যদি কিছু কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে কোনো আইডিয়া না থাকে, এখন তোমরা 0 লেভেলে আছো। আস্তে আস্তে তোমাকে শিখতে হবে, এবিসিডি শিখতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ উঠতে হবে, তাই না? যখন 6 মাস 7 মাস ক্লাস হয়ে যাবে, যখন আমাদের 8 থেকে 10টা চ্যাপ্টার অলরেডি করে ফেলবো, আমরা 8 থেকে 10টা চ্যাপ্টার করে ফেলবো, তারপরে তোমরা এদিক ওদিক থেকে কোশ্চেন নেবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে জাজ করবে, তখন তোমাদের আলটিমেটলি প্রিপারেশন ওইভাবে স্টার্ট হবে। তো এখন তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। বুঝতে পারলাম কি বলছি আমি? তো যাই হোক, এখন আপাতত আমরা কিছু ধরো কি শিখবো আজকে, কি কি শিখবো আজকে? আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, কিছু গুণের কিছু নিয়ম, ছোটখাটো নিয়ম। মাল্টিপ্লিকেশন গুণের কিছু নিয়ম শিখবো, স্কয়ার রুট শিখবো, স্কয়ার রুট শিখবো, বর্গমূল কি করে বের করতে হবে, ডিজিটাল সাম বলে একটা মেথড আছে, ওই মেথডটাকে শিখবো। আস্তে আস্তে এগুলো আমি শিখবো, মানে আজকে যদি না হয় আমরা নেক্সট দিন এটাই শিখবো। এই মেথডটার মাধ্যমে আমরা শর্টকাট অ্যাপ্লাই করে থাকি, ডিজিটাল সাম বা ডিজিট সাম। বিভাজ্যতার নিয়ম, ডিভিসিবিলিটি রুল শিখবো, ডিভিসিবিলিটি রুল। ক্লাস স্টার্ট হওয়ার আগে পর্যন্ত, মানে ক্লাস যখন আমি স্টার্ট করব তার আগে এই ধরনের ছোটখাটো জিনিসগুলো আমি কিন্তু তৈরি করে নেব। বুঝতে পারলাম কি বললাম? এগুলো আমাদের কিছু কাজে লাগবে। আমি যখন ক্লাস করাবো, স্টার্ট করব, আমি যখন সিলেবাস ওয়াইজ ক্লাস করাবো, তখন তার আগে কিন্তু অন্তত এই পার্টগুলো আমাদের ক্লিয়ার যেন থাকে।
তাহলে আমরা ক্লাসে যখন ঢুকবো তখন আমাদের অপশন থেকে অ্যান্সার বের করার ক্ষেত্রে, এলিমিনেশন মেথড বের করার ক্ষেত্রে, ইউনিট ডিজিট চেক করার ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে। বুঝতে পারলাম কি বলছি? যাই হোক, চলো গুণের কিছু মেথড আমরা শিখে নিই। ধরো তোমাদের মাল্টিপ্লিকেশন দিয়েছে, ভালো করে এগুলো এইগুলো প্রথম দিনই করাচ্ছি, এগুলো আমি এমন নয় যে আমি পরেও করাবো, এগুলো আমি প্রথম দিনই করাবো, তোমরা জাস্ট বুঝে নাও এবং এগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে তোমার। মানে এগুলো তুমি অ্যাপ্লাই করবে, তখন তুমি একটা অ্যারিথমেটিক করবে, তখন গুণ তোমার নিশ্চয়ই পড়বে, পড়বে স্বাভাবিক ব্যাপার, তখন তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এভাবে তৈরি করে নাও। ক্লিয়ার? পরে আমি ডেফিনেটলি আরো স্টুডেন্ট আসছে তখন আমাকে আবার বলতে হবে, সেটা তো পরের ব্যাপার। তোমরা কিন্তু এখনই শিখে নাও। ধরো একটা মাল্টিপ্লিকেশন দেওয়া হয়েছে, সাপোজ ধরো বলা হয়েছে 78 এর সাথে 72 এর মাল্টিপ্লাই হচ্ছে, অথবা ধরো তোমাকে দিয়েছে 27 এর সাথে 23 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, অথবা ধরো দিয়েছে তোমাকে 54 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে না? বা ধরো দিয়েছে এখানে 39 এর সাথে 31 এর মাল্টিপ্লাই হচ্ছে। এখানে এই গুণগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম আছে। এখানে বলতে পারবে এই যে প্রতিটা মাল্টিপ্লিকেশনে মিল আছে, কেউ বলতে পারবে? একদম ভেরি গুড। শেষের দুটো মানে ইউনিট প্লেস, এইটাকে বলা ইউনিট প্লেস, তাই না? 78 ইউনিট প্লেস মানে একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট খুব ইম্পর্টেন্ট। আমরা অপশন টেস্ট করার জন্য ইউনিট ডিজিটও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অপশন টেস্ট আমাকে করতে হবে, আমি সবসময় ডিটেলস মেথড অ্যাপ্লাই করবো না, কারণ অপশন টেস্টটা আমাদের কাছে অঙ্ক শর্ট করার ক্ষেত্রে কাজে লাগে। আর বুঝতেই পারছো এখানে টোটালটাই দাঁড়িয়ে আছে কে কত শর্টকাট মেথড জানে, ঠিক আছে? ফর্মুলা বেসিকের শর্টকাটের থেকে লজিক্যালি শর্টকাট মেথড যে যেহেতু জানে তার বেশি সুবিধা। কেন সুবিধা? কারণ ফর্মুলা তুমি একটা সার্টেন টাইমের পর ভুলে যাবে। একটা চ্যাপ্টার যদি 10টা করে ফর্মুলা লিখে দিই, 15টা চ্যাপ্টার 150টা ফর্মুলা তুমি একদম হলে গিয়ে সব ভুলে যাবে, এদিকে ওদিকে হয়ে যাবে। তো আমরা ফর্মুলা তো শিখবোই, ডেফিনেটলি শিখবো, কিন্তু তার সাথে সাথে লজিক্যাল গুলো আমরা বেশি শিখবো, লজিক্যাল মেথড বেশি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো যাই হোক, ইউনিট প্লেসের যোগফল 10 করে, দেখো প্রত্যেকটা ইউনিট প্লেসের যোগফল কিন্তু 10 করে পাচ্ছি আমরা, প্রত্যেকটা ইউনিট প্লেসের যোগফল কিন্তু 10 করে আসছে। একদম ঠিক বলেছো তোমরা। আরেকটা রুলস, তাহলে 1 নম্বর কন্ডিশন এখানে লিখে রাখতে পারো, সাম অফ দ্য ইউনিট প্লেস মাস্ট বি 10। একক স্থানীয় অঙ্কের যোগফল সবসময় 10 করে আসছে, সাম অফ দ্য ইউনিট প্লেস মাস্ট বি 10, অবশ্যই 10 হচ্ছে। আর 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছি, সাম অফ দ্য ইউনিট প্লেস মাস্ট বি 10, অবশ্যই 10 হচ্ছে। প্রথম একক স্থানীয় অঙ্কের যোগফল কিন্তু 10 করে আসছে। ওকে, আর 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছি, দুটো কিন্তু সেম 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 ঘরে, তাই না? এটা দুটো 7-এর ঘরের আছে, দুটো 2-এর ঘরের আছে, দুটো 5-এর ঘরের আছে, দুটো 3-এর ঘরের আছে। সবসময় যে 2 ডিজিট হবে এমন নয়, 3 ডিজিটও হতে পারে, 3 ডিজিটও হতে পারে। ধরো আমাকে দিলাম ধরো 128 122 দিলাম, ইউনিট প্লেসের যোগফল 10, 12 ঘরের তো হতেই পারে, সমস্যা কিছু নেই। তাহলে এখানে গুণ করার টেকনিক জানা জানা আছে? হ্যাঁ, জানো কি? তুমি বলে দিলে ফট করে সেটা ইউজ করলাম। যাই হোক, গুণ করার টেকনিক দেখে নাও, যদি এই দুটো কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে খুব নর্মালি আমরা গুণ করে ফেলবো, এমনি প্লেন গুণ করবো। আর দুগুণে কত হয় বলো? 14 না, 8 দুগুণে কত হয় বলো? এটা 14 দেখছি না, এটা দেখছি দুটো 7-এর ঘরে, এর ঘরে, কিন্তু ইউনিট প্লেসের যোগফল 10, ইউনিট প্লেসের যোগফল 10, তাহলে প্লেন মাল্টিপ্লাই করছি, 8 দুগুণে কত হচ্ছে? 16 হচ্ছে। এইটাকে একটা বাড়িয়ে নেবে, এক ঘর বাড়িয়ে নেবে, 7-এর সাথে 8 গুণ করবে, কত হবে? 6। ওকে, এটা অ্যান্সার। মনে থাকবে? করলাম প্লেসে প্লেন মাল্টিপ্লাই হলো, 8 দুগুণে 16, থেকে এক বাড়িয়ে নাও, 7 ছিল 8 করো, 7 8 অ্যান্সার শেষ। ক্লিয়ার? এটাও সিমিলারলি একই রকম, 3 সাথে কত হবে? 3 দিয়ে গুণ করবো, করে এটা হবে অ্যান্সার 1। ঠিক আছে, এই মেথডটা আমরা খেয়াল করব, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে গুণে এরকম প্রসেস চলে আসতে পারে, তখন আমরা যেন এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। 4 6 5 কে 6 দিয়ে গুণ, 5 6 কত হবে? 5 6 30 হয়। তাহলে বাকিগুলো বলো কত হবে অ্যান্সার, বাকিগুলো বলো কত হবে অ্যান্সার? 39 আর 31 কত হবে অ্যান্সার? হ্যাঁ,
1 to 9 হবে না, প্রথমটা সবসময় 2 ডিজিট হবে। 9909 প্রথমটা 2 ডিজিট হবে, আর 3 4 12 1209, ঠিক আছে? 1209। সিমিলারলি এখানেও একই রকম ভাবে 8 ইন্টু 2 16, 12 কে 13 দিয়ে গুণ করতে হবে। 12 স্কোয়ার কত হয়? 144। 12 কে 13 দিয়ে মানে আরেকটা 12 অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 144 আর 12 অ্যাড করলে 100। 12 কে 13 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, কি করছি 12 এর সাথে 13 গুণ হচ্ছে, 13 গুণ হচ্ছে 12 এর সাথে 12 প্লাস 1 এর গুণ হচ্ছে, তাহলে 12 স্কোয়ার 144, 12 অ্যাড হচ্ছে না, ঠিক আছে না? এই ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখবো, যত প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু আরো বেশি বেটার হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। যাই হোক, এটা অ্যান্সার হবে 15616। ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পেরেছো? নেক্সট এগিয়ে যাও। কন্ডিশন দুটো লিখে নিয়েছো, ইউনিট প্লেসের যোগফল 10 আর সাম অফ দ্য 10 প্লেস মাস্ট বি ইকুয়াল, সাম অফ দ্য বলি সরি 10 প্লেস মাস্ট বি ইকুয়াল, 10 প্লেস বা রিমেনিং প্লেস অলওয়েজ ইকুয়াল, রিমেনিং প্লেস 10 প্লেস বলবে না, রিমেনিং প্লেস বলবে, কারণ 3 ডিজিটও হতে পারে, রিমেনিং প্লেস অলওয়েজ ইকুয়াল। একটা একটা করে স্টেপ শেষ করবো, আমি মাল্টিপ্লিকেশন করাবো আগে, তারপর স্কোয়ার রুট যাবো, তারপর কিউব রুট যাবো, ডিজিটাল সাম হয়তো আজকে হবে না, নেক্সট দিন ডিজিটাল সাম ডিভিজিবল সেলস করবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু অ্যারিথমেটিকে ঢুকে যাবো, অ্যারিথমেটিকে ঢুকে যাবো আমরা। আর যেদিন যেদিন আমরা ক্লাস করাবো, যেদিন যেদিন যেটুকু হবে, নেক্সট দিন কিন্তু প্রথম 10 মিনিট কিন্তু আমি ওটা নিয়ে কোশ্চেন করবো, মনে থাকবে? কেউ ক্লাস মিস করবে না, সিরিয়াসলি পড়াশোনা করো, যাতে এখানে আসার যে উদ্দেশ্য তোমাদের, সেই উদ্দেশ্য সফল হয়। যে পরীক্ষায় পাও, একটা গভর্নমেন্টের যে কোনো ডিগ্রি, যে কোনো একটা তুমি যদি মাথায় নিয়ে নিতে পারো বা তুমি তার আন্ডারে চলে আসতে পারো, তোমার লাইফ সেটেল হবে। স্টেট গভর্নমেন্ট করো, তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট করো, তুমি গ্রুপ বি লেভেল করো, তুমি বিসিএস অফিসার হও, একটা পে গেলে তুমি অন্তত মোটামুটি একটা তোমার লাইফ সেটেল হবে। এইটা মাথায় রাখো, সেইভাবে পড়াশোনা করো। ক্লাস 8 9 10 মাধ্যমিকে যা পড়াশোনা করছো তার থেকে বেশি থাকতে হবে চাকরির পরীক্ষা। এটা আলটিমেট গোল কিন্তু এটাই, পড়াশোনা করার আলটিমেট জায়গা কিন্তু এটাই। এটা যদি না দেয় তুমি পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জনের জন্য আমরা অত কেউ বিদ্যান নই, কেউ পড়ি না, চাকরি পাবো, ভালো কিছু পজিশনে পৌঁছাবো, এই জন্য পড়াশোনা করবো, তাই তো নাকি? এখন যদি তোমাকে বলে তুমি সারা জীবন পড়ে যাও, তোমার চাকরি পাবে না, করবে? ফল তো আমাদের দরকার, আমরা সাধারণ মানুষ, আমরা তো সারাদিন পড়ে গেলাম কিছু পেলাম না, এটা আমাদের কেউই পছন্দ করবে না। হ্যাঁ, সেই জন্য একদম জিজান লাগিয়ে দেবে, প্রচন্ড এফোর্ট দাও, আর যত প্র্যাকটিস করবে মাথায় রাখবে, যে সাবজেক্ট যত প্র্যাকটিস করবে সেই সাবজেক্ট তোমার ইমপ্রুভমেন্ট হতে বাধ্য, পারো আচ্ছাই না পারো, অন্তত 1.5 2 ঘন্টা করে রেগুলার বস, বুঝা গেছে? যতটা পারবে আবার পরের দিন করবে, আবার পরের দিন করবে, আবার পরের দিন আসবে, একই জিনিস বারবার করতে 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 দেখি তুমি লাগে। কিন্তু তুমি যদি ব্রেক করে যাও যে আমার দ্বারা হচ্ছে না, আমি পাচ্ছি না, সবাই পাচ্ছে, আমার দ্বারা হচ্ছে না, তাহলে তুমি, আমার স্টুডেন্ট আছে নিজের জেদে আর কি চাকরি পেয়ে যায়, অত ভালো স্টুডেন্ট নয়, ভালো স্টুডেন্ট ধরো থাকলে পাবেই স্বাভাবিক, তার ম্যাথ ক্লিয়ার, তার ইংলিশ ক্লিয়ার, দুটো সাবজেক্ট যদি ক্লিয়ার থাকে এমনি সে চাকরি পেয়ে যায়, আটকানো কিছু পেড করবে। এবার যারা নর্মাল অর্ডিনারি স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের পাবে কি করে? তাদেরকে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, তাকে একদম মানে জিজান দিয়ে লড়তে হবে, তাহলে সে বের করে দেবে। কারণ এটা পুরোপুরি একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, সিস্টেম বুঝতে পারলে তুমি বের করে ধরতে হবে তোমাকে। যাক, চলো নেক্সট আমরা ধরো কোনের টেকনিক তো শিখলাম, এটাও যদি এরকম হয় উল্টোটা দেখে এরকম ভালো লিখে 82 22 ধরো দিয়েছে 73 33, এরকম ধরো দিয়েছি, বা ধরো দিয়েছে এরকম 1999, এখানে কি হয়েছে গো? ইউনিট প্লেসটা একই ঘরের আছে, কিন্তু 10 প্লেসটা 10, এই সামনের যে ঘরটা আছে তার যোগফলটা 10 করে আসছে, 10 প্লেসের যোগফলটা 10 করে আসছে, ইউনিট প্লেসটা কিন্তু সেমই আছে, তাই না? তাহলে এখানে কি করব, এখানে এখানে গুণ করার টেকনিক কি, এখানে প্লেন মাল্টিপ্লাই করবো, 2 দুগুণে কত হয় বলো? 04 লিখবো তো, 04 লিখবো, এটা প্লেন মাল্টিপ্লাই করবো, কত হবে? 8 2 করে 16 প্লাস এই দুইটা,
8 দুগুণে 16 প্লাস 2 কত হয়? করলাম, লিখে নেবে। প্রথমে 2 ইন্টু 4 লিখে করে নিয়েছি, আমরা বের করে নিয়েছি, প্লাস 8 ইন্টু 2 করবো, প্লাস এই যে যেটা কমন আছে 2 18 1804। এখানেও সেম ভাবে একই রকম ভাবে 3 থেকে 9 তাহলে 09 7 ইন্টু 3 প্লাস 3 21 আর 3 ঠিক আছে। তোমাদের হয়তো মাথায় হতে পারে স্যার আগের মতন করেও তো হচ্ছিল। হ্যাঁ আগের মতন করে হচ্ছিল, কারণ উপরে বড় লিখেছিল নিচে 2 দুগুণে 4, 2 কে 9 দ্বিগুণ করলে 18 হয়, কিন্তু উপরে বড় লিখেছিলাম নিচে ছোট লিখেছিলাম, কিন্তু উপরে ছোট নিচে বড় হলে কিন্তু আর আগের নিয়ম, বুঝলে গেছে? কিন্তু এই নিয়মটাই আমাকে করতে হবে। 9 9 আছে, 9 কে 9 প্লাস 9 এক্ষেত্রে হয়তো হয়ে গেছে, সব ক্ষেত্রে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে হয়ে গেছে 9 9 81 9 10, হ্যাঁ 9 1, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 9 2, ওখানে তো তোমার সেম ছিল সেই জন্য 1 বাড়িয়েছিলাম। সব ক্ষেত্রে হবে। 3 8 24 7 দিয়ে, না এটা যদি উল্টো করতাম হতো না। 30 76 থেকে 9 7 কে 4 দিয়ে 28 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এই নিয়মটা মনে, সব ক্ষেত্রে হবে না, 2 1 ক্ষেত্রে হলে তো হবে না, সব ক্ষেত্রে ওটাই হতে হবে, তাহলেই তোমার হবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? হ্যাঁ এই দুটো মেথড। আচ্ছা অনলাইনে যে আছো তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে অবশ্যই জানাবে কিন্তু, ওকে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমরা একটা দুটো গুণের মেথড শিখলাম। এবার আরো কিছু মাল্টিপ্লিকেশন আমরা শিখবো, যাবো আমি। এবার ধরো নিয়ারেস্ট টু 100, নিয়ারেস্ট টু 100 তার মানে লেখো বেস 1। নিয়ারেস্ট টু 100 মানে বেস 1, নিয়ারেস্ট টু 100 তার মানে হচ্ছে বেস 1, 1 কে বেস ধরে। কি সিস্টেম কি? নিয়ারেস্ট টু 100 বেস 1 মানে কি? 100 কাছাকাছি যে কোনো দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা থাকলে হবে, দুটো থাকলে তো খুবই ভালো। ধরো দিয়েছে 93 আর ধরো দিয়েছে 94, সাপোজ গুণ করতে দিয়েছে, ওকে? নিয়ারেস্ট টু 100 দুটোই 100 কাছে, একটা থাকলেও কোনো অসুবিধা ছিল না, তাও সহজ করা যেত। তাহলে কি করবো এখানে? নিয়ম নিয়ম কি? এটা 100 থেকে কত কম আছে বলো? 7 কম আছে। এটা কত কম আছে? 10 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে? 6 7 42, ওকে? 100 কাছাকাছি যদি থাকে 6 7 42, এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে ক্রস ক্রস বিয়োগ করবে, যে কোনো একটা, একই অ্যান্সার আসবে। তুমি 93 -7 করো, অথবা 94 সরি 93 -6 হবে না, 93 -6 করো অথবা 94 -7 করো, তোমার একই অ্যান্সার আসবে। বেস 1 1 এখানে লিখবো, এখানে 1 দিয়ে গুণ করে না করার সমান, তাও লিখে দিলাম। বেস 1 মানে ইন্টু 1, তাহলে 93 থেকে 6 বাদ দিলে কত হয়? 80, 87 হয়। 94 থেকে 7 বাদ দিলে 87ই হয়, আমার 87 874। নিয়ারেস্ট টু 100 মানে বেস 1, নিয়ারেস্ট টু 100 মানে বেস 1। 93 100 থেকে 7 কম আছে, 94 100 থেকে 6 কম আছে, তাহলে 6 7 42 এখানে পুট করে দিয়েছি। ক্রস বিয়োগ, ক্রসে বিয়োগ, 100 নিচে আছে, ক্রসে বিয়োগ। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে, টাইমটাকে সেভ করতে গেলে মাল্টিপ্লিকেশনে কিছু রুলস আমাদের জানতে হবে, তাহলে আমার সময়টা চলে যাবে অনেকটা। সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই? হ্যাঁ একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করো। 88 দিলাম, 95 দিলাম, বলো 88 আর 95 কত হচ্ছে? ওটা 12 কম নাকি? এটা 12 কম 100 থেকে, আর এই 5 কম, তাহলে
কত হবে? 8360, 83, তাই না? 5 বারং কত হয়? 5 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 60, ক্রস বিয়োগ করলে কি হয়? যে কোনো একটা বিয়োগ করো না, 83 তো হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে 8360 হবে অ্যান্সার, 8360। ইজি আছে, কোনো সমস্যা নেই তো? পারবে তো? বেস 1 ইন্টু 1। আচ্ছা, যদি অ্যাবাভ 100 হয়ে থাকে, যদি অ্যাবাভ 100 হয়ে থাকে, ধরো এখানে দিয়েছে 105, 108 মাল্টিপ্লাই করতে দিয়েছে, বলো কত বেশি আছে 100 থেকে? 5 বেশি আছে। এটা কত বেশি আছে? 5 কত হবে? ক্রস যোগ করবে, ওকে, করে হলে যোগ। তাহলে 105 প্লাস 8, 105 প্লাস 8 ইন্টু 1, বা 108 প্লাস 5 ইন্টু 1 মানে 113। দেখে নাও, 105 প্লাস 8 অথবা 108 প্লাস 5 ইন্টু 1। ক্লিয়ার? তাহলে 11340। সিমিলারলি বেস 1 ধরে কাজ করলাম, কারণ 100 নিচে 100 উপরে চেক করলাম। সিমিলারলি তুমি 200 নিচে, এটা বলছো 100 থেকে 7 কম আছে, 100 থেকে 6 কম আছে, তার সাথে 42 ক্রস বিয়োগ, যে কোনো একটা বিয়োগ করলেই তুমি একই অ্যান্সার আসবে। ঠিক আছে? আর এখানে কি করছি? যোগ করছি, ক্রস। সিস্টেম সেম, ক্রস যোগ করছি। 100 উপরে হলে যোগ, নিচে হলে বিয়োগ। মনে থাকবে? 100 উপরে হলে যোগ, নিচে হলে বিয়োগ। তাহলে একটা করো তোমরা, ধরো বলেছে 109, 107, বলো কত হবে অ্যান্সার? 109, 107। কত বেশি আছে 100 থেকে? বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো অ্যান্সার। অনলাইনে তুমি বলো তো অ্যান্সার কত হবে? Sir, 11663, 116। 11663. হ্যাঁ, 9 বেশি আছে, 7 বেশি আছে, তাহলে 63 হয়ে গেল। ক্রস যোগ হবে, তাহলে 109 আর সাথে 116 হয়, একদম 11663। ওকে, 11663। এবার সিমিলারলি একই রকম ভাবে আমি বলে দিই, একই রকম ভাবে তোমরা করতে পারো কি, তোমরা তাহলে দেখো এইগুলো যদি আমরা জানি, তোমরা এখানে স্কোয়ারও বের করতে পারবে, তাই না? পারবে না? ধরো দিয়েছে তোমাকে যে 93, পারবে তো বের করতে ওইভাবে? আনতে হবে। কত কম আছে? 7 কম, 7 কম, 7 7 49, ক্রস কি বিয়োগ 86, এই 93 স্কোয়ার, 93 স্কোয়ার। এটা যদি বলে 103 স্কোয়ার কত? 103 স্কোয়ার বেশি, 3 বেশি, 3 3 9 মানে 09, ক্রস যোগ 10669, 103 স্কোয়ার। পারবো তো বের করতে? এক সেকেন্ড দাঁড়া, আমি একটু আসছি।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এটা আমরা শিখলাম। তাহলে হ্যাঁ, আমি আরামসে করে ফেলতে পারবো, পারবো তো? এবার ধরো তোমাকে এটা তোমরা নিজেরা বলো একটু আমাকে। ধরো দিচ্ছে 88 স্কোয়ার, কত হয় বলো দেখি বলতো। এটা একটু অসুবিধা হতে পারে, তারপর আমি বলে দিচ্ছি। আহ, কত কম আছে বলো? 12 কম আছে তো? তাহলে 12 স্কোয়ার কত হয়? 144। তাহলে এই 44টা বসবে, ওকে? এক ক্যারি যাবে, এক হাতে থাকবে, বুঝে গেল? ক্রস কি করতে হয়? বিয়োগ তো, নাকি নিচে আছে তো? 88 থেকে 12 বাদ দিলে কত হয়? 76। আর ওই একটা ছিল 77। সমস্যা আছে? কোনো সমস্যা আছে? 12 স্কোয়ার 144, 44 বসে গেল, ক্যারি হলো, এক ক্যারি হলো। 88 আর 12 বিয়োগ করবো, তাহলে হচ্ছে 76। আর এই একটা নিয়ে 77 লিখতে পারি, কোনো সমস্যা নেই তো? এক যেটা থাকবে সেটা পরে যোগ হয়ে যাবে। যাই হোক, এবার নিয়ারেস্ট টু 200, 200 এর নিচে একই নিয়ম। তাহলে 198, 193 করবো। কত কম আছে 200 থেকে? 200 নিয়ারেস্ট টু 200, এটা 2 কম, এটা 7 কম, 7 দুগুণে 14 হলো। এবার 200 থেকে কম, তাহলে 200 থেকে কম মানে এটা ক্রস কমে আছে, তাহলে বিয়োগ হবে। 198 -7 অথবা 93 -2 ইন্টু কত দিয়ে গুণ করবো? এটা বেস কত হবে? 2 হবে। 200 বেস মানে 2, 100 বেস মানে 1, মনে থাকবে? 2 দিয়ে বলে ফেলো। 191 দেখতেই পাচ্ছি আমরা, 91 কে 2 দিয়ে গুণ করলে 382। ক্লিয়ার? 200 বেস মানে 2। তোমার কি এই চোখে কোনো সমস্যা আছে? আমি লাইট করছি। 38214 ক্লিয়ার আছে? একই রকম ভাবে পুরো সেম। 200 কম আছে মানে বিয়োগ করবো। 200 থেকে কত কম আছে? 2 কম আছে। 200 থেকে কত কম আছে? 7 কম আছে। 7 দুগুণে 14 বসে গেছে। এবার ক্রস কি করবো? বিয়োগ করবো। তাহলে 198 - 7 অথবা 193। এটা 200 থেকে বের করছি, বের কত? 2, 2 দিয়ে গুণ। 300 থেকে করলে 3 দিয়ে গুণ করবো, 400 থেকে করলে 4 দিয়ে গুণ করবো। সিস্টেম একই রকম ভাবে চলবে। আর বেশি হলে কি করবো? 200 থেকে বেশি হলে কি করবো? ধরে দিলাম 207 আর 205, কি করবো বলো? বলো নিজের অ্যান্সার, বলো তো কত হবে? 200 থেকে বেশি আছে কিন্তু এটা। ফোর টু কত বেশি আছে এটা? 7, 5, 5 সাথে কত হবে? 35। ক্রস কি হবে? যোগ না বিয়োগ? যোগ হবে, 200 বেশি আছে। তাহলে 205 এর সাথে 212, 212 ইন্টু 2, তাহলে 424। 42435, ওকে? 42435 ক্লিয়ার হয়েছে? 42435। সমস্যা নেই তো? এখানে যাক। 1 ইন্টু মানে তো একই থাকবে, এখানে 2 মানে 2 দিয়ে গুণ করতে হবে তোমাকে। 300 কাছাকাছি 3 দিয়ে গুণ করতে হবে। 400 হলে 4 দিয়ে গুণ করতে হবে। সিস্টেম আমার এই বেস যত তত দিয়ে গুণ করতে হবে, কাছাকাছি নিয়ে বুঝতে পারলাম? এবার ধরো তোমাকে দিয়েছে যে 48 স্কোয়ার,
48 কে 45 দিয়ে গুণ হয়েছে, সাপোজ সাপোজ সাপোজ। তাহলে 50 মানে বেস কত? 50, 50-এর কাছে তো না? 50 মানে বেস কত? হাফ। 100 যদি 1 হয় তাহলে 50 ডেফিনেটলি হাফ হবে। কিন্তু কিন্তু হচ্ছে যেহেতু হাফ মানে ফ্র্যাকশনে আসছে, তাহলে কিন্তু আমরা এই গুণগুলো মানে এক একটা এক এক রকম, একটা 48 একটা 45 করতে পারবো না। কোথায় থাকবে? করতে পারবো না। কোনগুলো করতে পারবো? যদি এরা স্কোয়ার হয়, ধরো 48 স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এইভাবে করলাম। 43 47 হবে না, 43 স্কোয়ার 47 করতে পারবো, স্কোয়ার আমরা করতে পারবো। যদি হাফ দিয়ে মানে আমরা ফ্র্যাকশন দিয়ে গুণ করি, তাহলে 43 47 করতে পারবো না। কেন করতে পারবো না? দেখো না কেন করতে পারবো। ধরো 47 বা তাতে আমার ধরো 45 গুণ দিয়েছে, ঠিক আছে? কোথায় গিয়ে আটকাবে দেখে নাও, আমি সব দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ভুলটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এটা 50 মানে হাফ দিয়ে গুণ করতে হয় তোমরা জানো, নিচে আছে মানে বিয়োগ করতে হয় জানো। বলো 47 50 থেকে কত কম? এটা কত কম? কত হবে? প্লাস কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে কত হয়? 42। এটা 42, 42 এর অর্ধেক মানে এখানে হয়ে গেছে, এটা হয়ে গেছে, ধরো এটা ক্ষেত্রে হয়ে গেল, এটা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখো কি হবে, আমি আরো কয়েকটা এক্সাম্পল বুঝতে পারি। ধরো এখানে ধরো 47 সাথে ধরো এখানে 42 দিয়েছে সব। এবার দেখো সমস্যা হয়েছে, বলো এটা কত কম আছে? এটা কত কম আছে বলো? এটা কত হবে? ক্রস বিয়োগ করো, কত হয় বলো? 39। আর ওদিকে 39, তাহলে 39-এর অর্ধেক হবে? হবে না। তার মানে আমরা তখন হাফ দিয়ে গুণ করতে পারি। এটা কেন হয়েছে জানো? এই দুটোই আমার অড নাম্বার, সেই জন্য। যদি অড নাম্বার বলে হয়েছে, নাহলে হতো না। একটা অড আর ইভেন নিলাম বলে সেই জন্য হলো না। কিন্তু আমরা স্কোয়ার করতে পারবো, বর্গ কিন্তু আমরা করতে পারবো। মানে ধরো আমাকে দিয়েছে 47 স্কোয়ার, বা ধরো দিয়েছে আমাকে 44 স্কোয়ার, বা ধরো দিয়েছে আমাকে 56 স্কোয়ার, আমি আরামসে করে ফেলতে পারবো। দেখে নাও কিভাবে করছি। তাহলে একই রকম ভাবে করবো। এটা কত কম আছে? এটা কত কম আছে? 3 3 কে 9 মানে 09। ক্রস বিয়োগ করবো, কত হয় বিয়োগ করলে? 44, তার অর্ধেক 47 স্কোয়ার 2209। বুঝতে পারলাম? এটা কত কম আছে বলো? 6। এও 6, 6 থেকে কত হয়? 36। ক্রস কি করবো? বিয়োগ তো, 50 কমে তো, 44 থেকে 6 বাদ দিলে কত হয়? 38। তার অর্ধেক যেতে পারছি। তুমি বুঝতে পারছো অনলাইনে যে আছো? হ্যাঁ স্যার। 56 স্কোয়ার কত হয় বলো? 56 স্কোয়ার কত হয় বলো? কি বলছে দেখি, সবারই অ্যান্সার নেবো আমি, সবারই অ্যান্সার নেবো। কত বেশি আছে? 50 থেকে 6, এটা কত আছে? 6, 6 6 কত হবে? 36। ক্রস কি করবো, যোগ না বিয়োগ? যোগ যোগ করবো, হবে। একদম 50-এর উপর যোগ। তাহলে 56 আর 6 যোগ করলে কত হয়? 56 আর 6 যোগ করলে কত হয়? 2। তার অর্ধেক, বুঝতে পেরেছি? দেখো কোনো সমস্যা আছে? তাহলে আমরা স্কোয়ার কিন্তু অনেকগুলোই করে ফেলতে পারবো, তাই না? কিন্তু তারপরও কিছু স্কোয়ার কিন্তু আমাদের মেমোরিতেও রাখতে হবে। করতে পারো, ডেফিনেটলি করতে পারো। কিন্তু তুমি কিছু জিনিস মেমোরিতে রাখলে বেটার হয়। এগুলো যেগুলো আমার কতটা মেমোরি থাকবো, আমি 56 স্কোয়ার মনে রাখতে পারি না, আমি 57 58 59 60 কত মনে রাখবো? তো কিছু এই ধরনের অঙ্কগুলো যেগুলো একটু লেন্দি, একটু বড় আছে, একটু উঁচু জায়গায় মানে বড় সংখ্যা দিয়ে আছে, সেগুলো আমরা এই মেথড শিখে রাখলাম। আর যদি ছোট থাকে ধরো 25 স্কোয়ার 26 স্কোয়ার 27 স্কোয়ার, সেগুলো অন্তত আমাদের মেমোরিতে রাখলে ভালো হয়। বোঝা গেল? তাহলে আমাদের একদম ডায়েট বসিয়ে দিতে পারবো। সবকিছু তো আমি ফর্মুলা দিয়ে করলে সময়টা চলে যাবে, তাই না? যেগুলো একান্তই আমি করতে পারছি না, আমি আমার পক্ষে কত তুমি মনে রাখবে? একটা টাইম পর্যন্ত মনে রাখতে পারবে। 30 স্কোয়ার যদি তোমাকে বলে তুমি পারবে না কি?
29 স্কোয়ার, 28 স্কোয়ার, অন্তত পক্ষে যখন পরীক্ষা দিচ্ছ তখন 1 থেকে চেষ্টা করবে 40 পর্যন্ত স্কোয়ার যেন একদম মেমোরিতে স্টোর করা থাকে, বললেই যেন ফট করে বলে দেবে। বুঝতে পারলাম? এবার যদি তার উপরে চলে আসে তখন আমরা মেথড অ্যাপ্লাই, ঠিক আছে? এইটুকু আমাদের কিন্তু করতে হবে, এটা কিন্তু নিজে থেকেও আমাদের করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। চলো এগাই আমরা। 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার আপাতত দরকার নেই, আপাতত 1 থেকে 30 পর্যন্ত করো, পরে 10 খানা বাড়াবে। এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 1 থেকে 30 স্কোয়ার পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, আমি দিওস করবো পরের দিন হয়তো। 26 স্কোয়ার কত, 28 স্কোয়ার কত, 27 স্কোয়ার কত, 19 স্কোয়ার কত, একদম যেন মাথায় থাকে সিস্টেম, ঠিক আছে না? যাই হোক, এবার হ্যাপাজাইট গুণ দিয়েছে, যে কোনো গুণ দিতে পারে, যে কোনো সংখ্যার গুণ চলে। ধরো দিয়েছে 78 এর সাথে 35 এর মাল্টিপ্লাই হচ্ছে, না 50 এর কাছাকাছি দুটো, না 100 এর কাছাকাছি দুটো, না একক স্থানীয় অঙ্কের যোগফল 10, না 10 স্থানীয় একই ঘরের, কোনো কন্ডিশনই ম্যাচ করছে না। সেই ধরনের যে কোনো সংখ্যার গুণের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? তখন আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন বা আইএক্সআই মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন বা আইএক্সআই মেথড, টু লাইনের মাল্টিপ্লিকেশনকে এক লাইনে করার জন্য আমরা এই মেথডটাকে ধরে কাজ করি। সেটা হচ্ছে আমরা স্টার্ট করবো এদিক থেকে, আমার ডান দিক থেকে স্টেপ বাই স্টেপ এদিকে চলবে। এরপর একটা, প্রথমে আমার কোনটা হবে? প্রথমে আমার এই পার্টটা হবে, একদম লাস্টের পার্টটা। লাস্টের পার্টটা কি হবে? লাস্টের পার্টটা হবে মানে এই দিকটা হবে, মানে এই দিকের গুণটা আগে হবে। তাহলে 5 8 কথা হয় বলো, 5 8 5 × 8 40 নাকি? 0 4 ক্যারি, 4 ক্যারি হয়েছে। এক লাইন, প্রথম পার্ট কমপ্লিট, ফার্স্টের পার্ট কমপ্লিট। সেকেন্ডের পার্ট ক্রস মাল্টিপ্লাই, 5 সাথে কত হয়? 35, আর 3 × 8 24, তাহলে 35 আর 24 অ্যাড করবো, ক্রস গুণ করে অ্যাড করবো, কত হবে বলো? 30 আর 20 50, আর 5 4 9, তাহলে 59। এবার ব্রেক করে যোগ করো, 30 আর 20 50 আর 5 4 9, তাহলে 9। ক্লিয়ার? ব্রেক করে যোগ করতে মুখে মুখে। 35 আর 24, 35 আর 25 60 হয়, তার থেকে এক কম 59, এইভাবে ভাবতে পারি, সেই যেভাবে ভাববে। 30 আর 20 50, তাহলে 5 4 9 59, তাহলে 59। আর এখানে 4 ছিল ক্যারি নাকি? কত হলো? 3 এখানে বসলো, 6 ক্যারিতে হয়ে গেল, 6 ক্যারি একটা করে বসছে, একটা করে। এবার এদিকটা 3 সাথে 21, 21 আর এদিকে 6 ছিল, কত হবে? 2730, 2730 বসিয়ে নাও, 2730। এই যে বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে সবাই? স্টেপ বাই স্টেপ গুণ করা, যোগ করা, কিচ্ছু করিনি। ফার্স্ট স্টেপ এদিকেরটা হয়েছে ক্যারি গেছে, ক্রস গুণ করে যোগ, 35 আর 24 যোগ করে হচ্ছে 59। এই ক্যারি ছিল 63, 3 বসছে 6 ক্যারি, 21 আর ক্লিয়ার প্রত্যেকের? তাহলে একটা নিজেরা করো দেখি। ধরো দেওয়া হয়েছে 80, 87 আর 43, চলো গুণ করো, ফটাফট করো। 87 আর 43 মাল্টিপ্লাই করো।
হ্যাঁ দেখছি দাঁড়া করিনি। সেভেন ফোর ওয়ান, চলো দেখে নি। 3 7 21 এক, দুই ক্যারি হচ্ছে 24 আর কত হচ্ছে 28, 24 আর 28 যোগ করলে কত হয়? 3 8 24 আর 4 7 28, 24 আর 28 কত হয়? 52, 52 আর 2 4, 5 ক্যারি, 4 8 32 আর 5 3741 এসছে এসছে 3741। চলো মুছবো। ক্লিয়ার? ঠিক আছে চলো, তাহলে 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন আমরা শিখলাম, 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন শিখলাম। এবার চলে আসি আমরা 3 ডিজিটের মাল্টিপ্লিকেশনটা একটু শিখে নিই। যখন 2 ডিজিটে শেখা হয়ে গেল, এক লাইনে দিয়েছে 345 547। আচ্ছা প্রথমে ছোট দিই তারপরে বড় দিই। দুশো 12 দিলাম। 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, আমরা শুধু নয় সবই মাল্টিপ্লিকেশন ক্রসে করা যায়। এখানে আমাদের যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে দেখে নাও। ওখানে কটা স্টেপ করেছিলে তুমি? 2 ডিজিটের মাল্টিপ্লাই কটা স্টেপ ছিল? 3টে স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এখানে টোটাল 5টা স্টেপ, দুটো করে স্টেপ এক্সট্রা হয়, দুটো করে স্টেপ এক্সট্রা হয়। দেখে ভয় লাগতে পারে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কঠিন নয়, বলে দিব, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। 5টা স্টেপ। স্টেপ কি কি ভাবে আসছে জিনিসগুলো, প্রথম হচ্ছে একদম ইনিশিয়াল স্টেপে আছে এই দিকটা, এই দিকটা হচ্ছে প্রথমটা স্টেপ। 5 দুগুণে কত হয়? 10, 10 শূন্য 1 ক্যারি হলো। 5 দুগুণে 10 শূন্য 1 ক্যারি, এটা ফার্স্ট স্টেপ কমপ্লিট। ওকে, সেকেন্ড স্টেপ 4 দুগুণে 8, 5 একে 5, 8 আর 5 যোগ করবো, কত হচ্ছে? 13 আর ওই 1 ছিল 14 4, হাতে 1 থাকলো আরো, তাহলে সেকেন্ড স্টেপ কমপ্লিট। ওকে, সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার থার্ড স্টেপ, থার্ড স্টেপটা এরকম দেখতে কি, এটা এটা কিছু না, এটা হচ্ছে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা আর মাঝখানে গুণ আর যোগ। কি হবে? ক্রসে দেখে নাও আগে, 3 এর সাথে 2 কত হয়? 5, লিখছি 3 ইন্টু 2 প্লাস 5 এর সাথে 2 কত হয়? 5 ইন্টু 2 প্লাস এই মাঝখানে 4 একে 4, 4 একে 4, তাহলে কত হলো টোটাল? 3 দুগুণে 6, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 4 কত? 20 নাকি? 20। আর হাতে কত ছিল? 1 ছিল তো, হলো কত? 21 তো, 21 তো, তাহলে এই 1 বসলো,
2 ক্যারি থাকলো। 3 নম্বর স্টেপ কমপ্লিট। 4 নম্বর স্টেপ কমপ্লিট। 4 নম্বর এই দিকে ক্রস, এই দিকে দুটো, 3 একে 3, 4 দুগুণে 8, 3 একে 3 আর 4 দুগুণে 8, 8 আর 3 কত হয় 11, আর 2 এ 13, 3 হাতে 1, আবার 1 ক্যারি আছে। এবার লাস্টে আর কিছু নেই, এদিকেরটা মানে 6 আর 1 7। প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে, জিনিসটা কিচ্ছু নেই, জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। বললাম তাহলে প্রথম থেকে আরেকবার, হ্যাঁ বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এদিকে স্টেপটা 5 × 2 10, 10 এর শূন্য হাতে 1 হয়ে গেল। সেকেন্ড স্টেপ এইদিকে দুখানি, 4 দুগুণে 8, 5 একে 5, 8 আর 5 13, 13 আর 1 14, 4 1 ক্যারি, 1 ক্যারি। থার্ড স্টেপ এইটা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 আর 6 16, আর 4 একে 4, 16 আর 4 20। আর এই 1 ছিল, 2 এর 1 2 ক্যারি, 2 ক্যারি। তারপরে এইটা 3 একে 3, 4 দুগুণে 8, এইদিকে দুখানি, 8 আর 3 11, 11 আর 2 11 2 13 3 হাতে 1 করে 6 আর 1 7। বুঝতে পারলাম? দুবার প্র্যাকটিস করলেই তৈরি হয়ে যাবে, আর কিছু না। যদি ছবিটা ড্র করে ছবিটা এঁকে নিয়েছো, ছবিটা এঁকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতে থাকবে, দুবার প্র্যাকটিস করলে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। তবে যত প্র্যাকটিস করবে তত স্পিডে নামাতে হবে। 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন এক লাইনে, 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন এক লাইনে কত স্পিডে তোমরা করতে পারো, জাস্ট গুণের টেকনিকগুলো আমরা শিখছি, এবং এগুলো যোগটাও আমরা দেখছি। যোগ কখন আমরা হাতে লিখে করবো না বা খাতায় লিখে করবো না, যোগ কিন্তু বারবারই করবো। ঠিক আছে, ধরো 57 সাথে 35 যোগ দিয়েছে, কি করে করবে, পারছো না করতে, 50 আর 30 করে নেবে, 80 আর 7 5 12, তাহলে 92। থার্ড স্টেপ হচ্ছে এই এটার সাথে এদিকেরটা, প্রথম এদিকের সাথে এদিকেরটা, মানে এরকম ভাবে চলছে, আর এইটার সাথে, হ্যাঁ, তারপর এইদিকের দুটো, তারপরে এর সাথে 2, 5 এর সাথে 2 আর 4 গুণ করে 2। বোঝা গেল? ওই একদম ব্রেক ক্রস, মানে আলটিমেট এন্ড এর গুলো ক্রস করে গুণ, আর মাঝেরটা গুণ করো, যোগ করো, এইদিকে দুটো তারপরে। ওকে, এই দুখানা হচ্ছে এইদিকের দুটো, এই দুটো হচ্ছে এদিকের দুটো। ছবিটা ড্র করে নাও। তোমার কাছে ক্লিয়ার? বুঝতে পারলে অনলাইনে যে আছো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমরা কয়টা এক্সাম্পল দিই, কতগুলো প্র্যাকটিস করায় আগে। চলো একটা নিজেরা করো, নিজেরা করো। পাঁচশো বাষট্টি
দেখছি প্রত্যেকের অ্যান্সার আমি নেব, প্রত্যেকের অ্যান্সার আমি নেব। স্টেপ বাই স্টেপ করো, একবার ঠিক হয়ে গেলে বাকি তোমরা নিজেরা করে ফেলবে। আচ্ছা তুমিও বলবে অ্যান্সারটা, হ্যাঁ যদি তোমার হয়ে গিয়ে থাকে বলবে অ্যান্সারটা। 562 আর 443 মাল্টিপ্লিকেশন করে কত আসছে? বলে যাচ্ছে কি হয়েছে, বেরিয়েছে 48966, একে একে নিই অ্যান্সার গুলো, হ্যাঁ 49866। তোমার নামটা কি? 8966, তোমার নামটা কি? রাধা, রাধা বলছে। আর তোমার? মানস, মানসেরও একই অ্যান্সার বলছে। বাকিরা? স্যার 248966 আসছে। তোমারও তাই 89। তোমার নাম কি? অন্বেষা। অন্বেষ। আমাদের কত আসছে? ভুলে গেছে। ছবিটা দেখো, ছবি রাখলে ওই ছবিটা আঁকতে বললাম নাকি? আমি এইটাকে বললাম, এটা ধরে করবো না, প্রথম প্রথম তুমি এটা না দেখলে কি করে তুমি করবে? প্রথমে এই ছবিটা আঁকবে না, ওই ছবিটা দেখে দেখে করবে। ওইটা আগে আঁকো, ওইটা আঁকো, ওটা ধরে ধরে করো, স্টেপ বাই স্টেপ। টু ফোর এইট নাইন বলছো, মিস করে গেছো। চলো দেখে নিই, আমরা আমরা আবার দেখবো, আরেকবার দেখবো আমরা। ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে এই ছবিটা কিন্তু অবশ্যই ড্র করবে। এটা এখন লাগবে তোমাদের ইনিশিয়াল স্টেজের জন্য, পরে তোমার লাগবে না, তুমি এমনি মাথায় রাখবে ওটা। থিয়েটার নিয়ম কি? প্রথমে এই দুটো, 3 × 6, 3 × 6 হলো প্রথম কাজ শেষ, 1 সেকেন্ড লাগবে না। তারপরে 3 × 6 = 18, 4 × 2 = 8, 18 আর যোগ করলে 26 হয়, 26-এর 6, 2 ক্যারি হলো, কমপ্লিট। এটা 2 ক্যারি আছে, সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়েছে। থার্ডে যাবো। থার্ড হচ্ছে 3 × 5 = 15, 4 × 2 = 8, স্টেপ বাই স্টেপ সব একসাথে না। 15 আর 8, 15 আর 10 25 হয়, তার থেকে 2 কম, 23, 23, 23 আর 6 4 6 24, 24-এ 48 হয়, 24-এ 23 47 হবে, 47 আর এই 2 ছিল 49, 9, 4 ক্যারি হয়ে গেছে। ফার্স্ট স্টেপ কমপ্লিট, থার্ড কমপ্লিট। ফোর্থে যাবো, 4 × 5 = 20, 4 × 6
24, 20 আর 24-এ 44, 44 আর 4-এ 48 আর 8 হাতে 4, 4 5-এ 20 আর 4-এ 24, 248966, 248966। বোঝা গেছে? একদম ঠিক হয়েছে। অনুরাধা, মানস, অন্বেষা প্রত্যেকের ঠিক অ্যান্সার বলেছো। তুমি ওই ছবিটা ড্র করনি বলে তোমার সমস্যাটা হচ্ছে, ছবিটা না ড্র করলে কি করে করবে? ও আচ্ছা, স্টেপ বাই স্টেপ এই ঘর থেকে একটা করে ঘর নাও, একটা করে নাও, একটা করে নাও, কে গা থাকো। যোগটা শুধু মেন্টালি করতে হবে, এটাই চেষ্টা করবে, যোগ মেন্টালি করবে, যোগ কখনো লিখে করবে না, তাহলে সময়টা আলটিমেটলি সেভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভেঙে ভেঙে যোগ কর, অল্প অল্প করে যোগ কর। 3 5-এ 15, 4 2 8, আগে এইটুকু যোগ করে না, 15 8-এ 23, তারপরে এই দিকটা আসো 24, 24 24 48 হয়, 24 23 47 হয়। ফোর্থ নম্বরে এটা 4 5-এ 20 আর 4 6 24, 20 আর 24 44, আর এদিকে 4 48 8। বোঝা গেছে? যোগ কখনো লিখে করবে না, এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু ব্যাপার না। এগুলো নতুনত্ব কিছু এক্সট্রা তোমাকে ব্রেন খাটানোর দরকার নেই। আচ্ছা, আর একটা আমি দিচ্ছি, তারপর আমি অন্য জায়গায় চলে যাব। একটু ভালো করে করো সবাই। অনেকে 3 জনেতে অ্যান্সার বেরিয়েছে, বাকি 2 জনের অ্যান্সার চাইছি আমি অ্যাকচুয়ালি। দেখো 612 আর 439। নামো, ফটাফট নামো। রাত্রে 9টা 11টা 12টার সময় কেটে যাচ্ছে, সকাল তো 9টা থেকে ক্লাস, আর অটো যাচ্ছিল একটা। টু, অনুরাধা বললো 268 বাকিরাও অ্যান্সার চাই আমি। এটা শিখছে। এই অন্বেষার কত হলো? স্যার একটু বাকি। ওকে ওকে। স্যার 268,668। আচ্ছা, এটাই হয়েছে, ঠিক আছে। দিয়ে দেখতে পাবো।
কবে সুস্থ হবে ঠিক নেই। পেয়েছে না? তোমার কথা হলো ইয়ে কি বলে তোমার নামটা বলো, মানস। এই তিনজনেরই অ্যান্সার পেয়েছে, বাকি তুমি কি করছো? হ্যাঁ, কোথায় সমস্যা হচ্ছে তো? কেন, কি বুঝতে পারছো না বলো? কি বুঝতে পারছো না? ছবিটা তো ক্লিয়ার তো নাকি? করো না। কত তোমরা নিজেরা বলো, বলো এইটা, তাহলে বলো কোনটা কত লিখবো? এই লিখবো। এক ক্যারি হবে তো? হলো ক্যারি। তারপর এবার বলো স্টেপ বাই স্টেপ, বলো এবার কত হবে? তাহলে কত হবে? 9 আর 6 কত হয়? 9 একশো কত? 9 একশো কত হয়? 9 কে 9, 3 দুগুণে 6 কত হয়? যোগ করলে 15 আর ওই 1 16, 16 6 এক ক্যারি হয়েছে। এতটা এতটা হয়েছে কি? তারপরে তারপরে বলো, তারপরে স্টেপ বলো। 6 9, হ্যাঁ 54 আর 8 52 আর 8 62, 62, 62 আর 3 65, 65 আর 1 6 ক্যারি হলো, 6 ক্যারি। তারপরে এটা 3 6 18 আর 4 22, 22 এর 6 28 2 ক্যারি 24 আর 2 কঠিন। এটা প্র্যাকটিস করলে খুব স্পিডে বেরাবে। শুধু তোমাকে যোগটা বারবারই করতে হবে, যদি তুমি করতে পারো এতে তাড়াতাড়ি হবে না। কারণ 3 ডিজিটের গুণ এত ইজি ব্যাপার না, 3 বার গুণ করে যোগ করতে হয় নর্মাল মেথডে, তাই না? এটা গুণ করে করতে হয়, আবার গুণ করে, আবার গুণ করে, তারপর সবগুলোকে আবার যোগ করো। এটা তুমি এক লাইনে করো। 3 ডিজিটের গুণ হয়, 4 ডিজিট 5 ডিজিট সবই হয়, দরকার পড়ে না। আপাতত আমরা 3 ডিজিট পর্যন্ত জেনে রাখলে না, দুটো করে স্টেপ এক্সট্রা হয় আর কিছু না। ঠিক আছে, চলো আমরা এবার এগাবো, আমরা এবার বর্গমূল শিখবো। আমাদের টাইম আছে হাতে, হ্যাঁ আছে। আমরা বর্গমূলটা শিখে নেবো, বর্গমূল, এবং চেষ্টা করবো ঘনমূলটা যদি হয়ে যায় খুবই ভালো। তাহলে আমরা প্রথম দিকে আজকে পার্টটা এটা কমপ্লিট করবো। নেক্সট দিন আমরা বিভাজ্যতার নিয়ম এবং ডিভিজিবল রুল যেটা বলছিলাম, ডিজিটাল সাম, এই দুটো নিয়ে কাজ করব। এবং তারপর আস্তে আস্তে আমরা ক্লাসে ঢুকবো, মানে সিস্টেমে ঢুকবো। বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ ঢুকে যাবো। যাই হোক, এবার হবে বর্গমূল বা স্কোয়ার রুট। আগে তোমাদের বেসিক নিয়ম আমরা জানবো। বেসিক নিয়ম আগে জানবো, যে বেসিক কিভাবে করছো তোমরা। তারপর আমরা এগাবো আস্তে আস্তে। ধরো তোমাদের বর্গমূল কত দিচ্ছে, মানে কোন দুটো সংখ্যা গুণ করলে 2304 হয়, এর বর্গমূল কত। একদম ছোট দিয়েছি, আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বের করো দেখি। তোমরা বর্গমূল বের করো, বর্গমূল তো ছোটবেলায় করেছো, কি করে বের করো দেখি। একদম মনে নেই, কোনো মেথডই মনে নেই, কোনো মেথডই মনে নেই। আচ্ছা চলো, আমি আমি এটা করে দিই, তাহলে বাকিগুলো তোমাদের দেখবো কিন্তু আমি। তারপর আমি শর্ট মেথড দেখাবো, আগে ডিটেলসে করবো আমরা। বর্গমূল কত হয়, অনিশা কত হবে? 2304 এর বর্গমূল কিভাবে করতে হয় মনে আছে? না স্যার। ভুলে গেছো, প্রত্যেকে ভুলে গেছো। দুভাবে আমরা শিখে এসেছি, ছোটবেলায় দুভাবে করে এসেছি। এক নম্বর হচ্ছে আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করেছি, ভেঙে নিয়েছি। ভেঙে কি হয়েছে, 2 12 দুগুণ 11 দুগুণ 22, 1 0 5 2 দুগুণ 4, আবার 2, এইভাবে চলেছে নাকি? 1 2 7 দুগুণ 14, 6, আবার 2, আবার 2, এইভাবে চলেছে আমাদের, তাই তো? আরো চলেছে, 36 এসছে, 36টা আবার চলেছে। এইভাবে কি করেছি আমরা বর্গমূল করার সময়? এটা নিয়ম, এটা আমি দেখাচ্ছি, এটা দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি। এর কটা 2 আছে? একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, ছটা 2, সাতটা 2, আটটা 2। তাহলে বর্গমূল করলে 8টা থেকে অর্ধেক পেয়ে যাবো, তাহলে 4টে 2 পাবো, 4টে 2 পাবো।
আর এখানে 3 কটা আছে, দুটো, তাহলে একটা 3 পাবো। তাহলে এটা তাহলে বর্গমূলে 2 গুণ 4 8 গুণ 16, 2 গুণ 8 16 2 গুণ 48, 48 হচ্ছে। এটা আমরা শিখেছি, কিন্তু এই মেথড এখন করা পসিবল নয়, এখন করা যাবে না, দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট বললাম তোমাদের মেমোরিটা ভুলে গেছো যেগুলো, সেগুলো একবার আনার জন্য আমি এটা রিমাইন্ড করার জন্য আমি এটা বললাম যে 48 হচ্ছে এর বর্গমূল। আর একটা মেথড আমরা শিখেছি, এটাও তোমরা অনেকে করেছো, সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা এটা এটা মুছে দেবো, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো, ফ্যাক্টরাইজেশন করে বের করেছি। টু 304 এর বর্গমূল দুটো করে নিতে হয়, তাই না? ডান দিক থেকে দুটো দুটো করে নিতে হয়। এখানে 23 আছে, 23 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার বলো? 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25 বেড়ে যাচ্ছে। তাহলে আমি বর্গমূল করছি, তাহলে 4 স্কোয়ার 16 আসছে, আসছে তো, হাত নামছে, দুটো করে ঘর একসাথে নামে, দুজন একসাথে নামে। এই 4 যেটা বসছে তার ডাবল এখানে বসাবো, তাহলে 8। ঠিক আছে, 8 গেল। এখানে এমন একটা পার্টিকুলার সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে টোটালটা দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে আমি ইউনিট প্লেসে কত আছে এখানে 4, তাহলে 4 হয়, 2 দুগুণে 4 হয়, অথবা 8 8 64 4 হয়। যদি 2 এখানে পুট করি আমি, তাহলে 2 বসালে 82 কে 2 দিয়ে গুণ করতে হবে, অথবা যদি 8 পুট করি তাহলে 88 কে 8 দিয়ে গুণ করতে হবে। এখানে যেটা হবে সেটা এখানে দিয়ে গুণ করতে হবে, তাই না? এটাই নিয়ম। তাহলে 82 কে 2 দিয়ে এটা হতে পারে? পসিবল নয়। 88 কে 8 দিয়ে দেখো, 64 4 হাতে 6, 8 64 6 70 মিলে যাচ্ছে। তাহলে এখানে 8 বসালে 88 কে 8 দিয়ে এটা মিলে যাচ্ছে, এই 8টা, এই 8টা আবার এই পাশে চলে যাচ্ছে, মানে 48 স্কয়ার। বুঝতে পেরেছি? এটা আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি আমরা এইভাবে, তাই না? তাহলে 48 স্কয়ার বুঝতে পারলাম। আমি কয়েকটা এক্সাম্পল দিই, দুটো চারটে করো তোমরা, তারপর আমরা শর্ট মেথড শিখব। ফোর সেভেন সিক্স ওয়ান 4761, বর্গমূল করো 4761। 15876, আরেকটা করো 15876, 158, 158 দুটো ভাগ 15876, আর একটা কত বললাম? 4761। এই দুটো বর্গমূল বের করে দাও, 15876 আর 4761। এই ভাগ করেছে বের করো আপাতত। হ্যাঁ, 61 না, 61 হবে না, ভালো করে দেখো। প্রথমে কত হয়েছে? প্রথম মানে 4761 না? কি হচ্ছে? কি হচ্ছে বলো? কি প্রবলেম হচ্ছে? হুম?
কত হচ্ছে অ্যান্সার? 4761 এর অ্যান্সার কত হচ্ছে বর্গমূল? বলো প্রত্যেকে বলো। কত দিয়ে করলে? 5 5 25, 6 6 36, 7 7 49, তাহলে 6 দিয়ে দুটো দুটো করে না? এর আগে 6 6 36 হয়, 36 হয়, 7 7 49 বেরিয়ে যাচ্ছে, তাহলে 6 6 36 হবে, তাই তো? তাহলে 36 1 1 1 6 1 তো নামলো অলরেডি, 6 ডাবল কত আসবে? 12 আসবে। এখানে আমি দেখতে পেয়েছি 1 আছে, তাহলে 1 1 কে 1 হতে পারে, তাহলে 121 কে 1 দিয়ে গুণ করলে কখনো এটা পসিবল নয়। আর হতে পারে 9 9 81 1, তাহলে 129 কে 9 দিয়ে গুণ করলে 81 1, সাথে 18 18 26 6, 10 11 মিলে যাচ্ছে 9, তাহলে 1161 মিলে গেছে, কেটে যাচ্ছে এই 9টা, এর পাশে বসবে, তাহলে 69 হবে অ্যান্সার। এসছে অ্যান্সার 69। ফোর সেভেন সিক্স ওয়ান অ্যান্সার হবে 69। 69 এর স্কোয়ার হবে 4761, আমরা লিখে ফেলি এখানে 4761, 69 হবে এটা অ্যান্সার। 2304 এটা অ্যান্সার হয়েছিল 48, এটা অ্যান্সার ছিল 48। আরেকটা দিয়েছি 158 এর বর্গমূল কত হবে? প্রথমে তিনটে, তারপর দুটো করতে পারো, অথবা তুমি দুটো দুটো একটাও করতে পারো, দুটো দুটো একটা করেও ভাঙতে পারো। মানে এটা হয়ে গেছে, প্রত্যেকে এটা মুছবো। দেখো বলেছে 15876, এই দুটো দুটো তারপর একটা করতে পারি, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তুমি দুটো তিনটেও করতে পারো, সমস্যা কিছু নেই, আমি পুরো ব্রেক করছি, আমি দুটো দুটো একটা করছি, তাহলে 1 1 1, এর বেশিতে যাবে না, 5 8 নামছে, 1 এর ডাবল আসবে 2, 1 এর ডাবল 2 আসবে, তাহলে এবার কত দিয়ে যাবে এটা বলো? 21 বসালে 21 কে 21, 22 বসালে 22 দুগুণ 44, 23 বসালে 23 কে 3 দিয়ে 69 বেরিয়ে যাচ্ছে। এখানে যদি তুমি 2 বসাও, তাহলে 22 কে 2 দিয়ে কত হচ্ছে? 44। যদি এখানে 3 বসাতে, 23 কে 3 দিয়ে কত হচ্ছে? 69 বেরিয়ে যাচ্ছে তো এর থেকে, তাহলে আমার 22 নিশ্চয়ই এটা বসাতে হবে, 44 আসবে, 4 1 7 6 নামবে, এই দুইটা কোথায় যাবে? এর পাশে কি বসবে? বসবে তো ওই দুইটা, এর পাশে এবার 12 ডাবল আসবে, 12 ডাবল, 12 ডাবল কত? 12 ডাবল কত? 24, এই 12টার ডাবল এখানে 24, 24, 24। এখানে লাস্টে কত আছে? 6, 6 আসবে কিভাবে? 4 4 16 হতে পারে, আর 6 6 36 হতে পারে। যদি এখানে 4 বসাই, তাহলে 244 কে 4 দিয়ে দেখবো কত হচ্ছে, দেখো এটা আসছে কিনা। 4 4 16 6, হাতে 1, 4 4 16 1 17 7, হাতে 1 4 9, মিলছে না? মিলছে না, তাহলে 246 কে 6 দিয়ে করবো, 6 6 36 6, হাতে 3, 424 3 7, হাতে 2 14 12 দিয়ে 14, মিলছে? মিলে গেছে, 6 1476, এই 6টা এখানে চলে গেল, এই 6টা এখানে চলে গেল, 126 স্কোয়ার। দেখে নাও ভালো করে। এবার আমরা শর্ট মেথডটা শিখে নেবো এর। অন্বেষা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি।
বোঝা গেছে? পরিষ্কার, ক্লিয়ার? ওর থেকে ক্লিয়ার? এবার আমরা এগাই, শর্টগুলো দেখি। ডিটেলসটা জানা উচিত, ভাগ প্লাস বর্গমূলটা অবশ্যই জানা উচিত। 15 স্কোয়ার 225 হয়, 158 আছে, 12 স্কোয়ার 144 হলো। 15 ধরবে মানে? না না না, তুমি এইটাকে বলছো? না না না, এই দিক থেকে ধরবো, দুটো প্রথমে হবে, তারপর তুমি দুটো ধরতে পারো, তিনটে ধরতে পারো। আমি দুটো দুটো করে ধরেছি, তাহলে একটা লাস্টে চলে গেছে আমার। তুমি যদি দুটো তিনটে ধরতে, তাহলে 12 স্কোয়ার 144 একবার বলো। ঠিক আছে, চলো এবার শর্টটা দেখি। সবসময় তোমার ডান দিক থেকে ধরবে, এদিক থেকে। এবার যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে মেথড গুলো শিখলাম, তার শর্টকাট কি আছে। এটা আমার অ্যান্সার হলো 126। শর্টকাট কি আছে? তাহলে শর্টকাট শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি, যে ডিজিট গুলো আমাদের আছে, তাদের স্কোয়ারের ইউনিট প্লেসে কি থাকে। মানে 1 স্কোয়ার কত হয় বলো? 2 স্কোয়ার বলতে থাকো, 3 স্কোয়ার, 4, 5, 6, 36, 7, 8 আর 9, এই তো 9 স্কোয়ার 81। ঠিক আছে, আচ্ছা। এই তো, এই তো, এই তো। একটা করলে হয়। দেখ, দেখ, এটা দেখা যাচ্ছে তো? উঠে গেছে, বাদ দাও। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। ইউনিট প্লেস ফলো করো, ইউনিট প্লেস ফলো করো। 1-এর 1 আছে, 9-এরও কিন্তু একই আছে, তাই না? 2-এর দেখো 4 আছে, 8-এর দেখো 4ই আছে, 3-এর 9 আছে, 7-এরও 9 আছে, 4-এর 6 আছে, 6-এর 6 আছে, 5 শুধু আলাদা। ঠিক আছে, কি বললাম? 1-এর সাথে 9-এর ইউনিট প্লেস সেম, 2-এর সাথে 8-এর ইউনিট প্লেস সেম, 3-এর সাথে 7-এর সেম, 4-এর সাথে 6-এর সেম, 5 শুধু সিঙ্গেল যাচ্ছে। তোমার প্রথম কাজ, আমি প্রথম অঙ্কটা নিয়ে স্টার্ট করছি। 2304, 2304। প্রথমে দুটো ডিজিটকে সিলেক্ট করবো। প্রথমে ডান দিক থেকে আমার দুটো ডিজিট নেব, আর বাকি পার্টটা একসাথে থাকবে, বাকিটা একসাথে থাকবে। এখানে দুটো দুটো করে যাবেন, এখানে দুটো থাকবে প্রথমে, বাকিটা একসাথে থাকবে। ওকে, তোমার এখানে জিরোর কোনো ভূমিকা নেই, জিরোর কোনো ভূমিকা নেই, ভূমিকা হচ্ছে শুধুমাত্র 4-এর। ফলে 4 আছে কার কার? 2 আর 8। তাহলে ইউনিট প্লেসে ডেফিনেটলি আমার হয় 2 হবে, নাহলে 8 হবে। এবার চলে যাব, সামনে কি আছে বলো? 23 আছে তো? আরেকবার, এখানে কত আছে? 4। 4 কার কার আছে? 2-এর অথবা 8-এর। তাহলে একক স্থানীয় অঙ্ক 2 হবে, নাহলে 8 হবে। এই দুটো বাইরে কিছু হবে না। বুঝতে পারলাম? সামনের প্লেসে কি আছে? 23 আছে, 23 আছে। বলো 23-এর থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার? 23-এর থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার আছে? 4, 16 দেখি। তাহলে হয় 42 হবে, নাহলে 48 হবে। বুঝতে পারলাম? হয় 42 হবে, নাহলে 48 হবে। এবার কোনটা হবে? যেটা তুমি বসালে, যেটা তুমি বসালে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করো। 4 বসেছে মানে 5 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 20। ভালো করে চেক করো,
20 আসছে, এখানে কত ছিল সামনে 23, রুটের মধ্যে পার্টটা বড় তো 23 বড় 20 থেকে, তো রুটের মধ্যে পার্টটা যদি বড় হয় অথবা সমান হয় তাহলে বড়টা অ্যান্সার। 23 যেহেতু 20 থেকে বড়, রুটের মধ্যে পার্টটা বড় হলো, তাহলে বড়টা অ্যান্সার, মানে 48 হবে অ্যান্সার। দেখো 48 অ্যান্সার এসছে। কি কি বললাম আরেকবার বলে নিই। প্রথম হচ্ছে এখানে দুটো সংখ্যা নিলাম, দুটো ডিজিট নিলাম, ইউনিট প্লেসটা 4 আছে, 4 আছে মানে হয় 2 হবে নাহলে 8 হবে, কোনো ক্লিয়ার। তারপরে দুটোকে বাদ দিয়ে সামনের কি ছিল 23 ছিল। 23 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার আছে 16, 16 কার স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে হয় 42 হবে নাহলে 48 হবে, হয়ে গেল। এবার যে 4টা বসলো ঠিক তার পরের সংখ্যা 5 গুণ করব। এটা যদি এর থেকে বড় হয় তাহলে বড়টা হবে, এটা যদি এর থেকে ছোট হবে ছোট হবে। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আরেকটা পরের অঙ্কটা আমরা চেক করে নিই। হ্যাঁ, 23 বড় না 20 থেকে, তাহলে রুটের মধ্যে এটা বড় না, এটা বড় না, রুটের মধ্যে এটা বড় না, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 48 বড় তো 42 থেকে, বড়টা হবে। যদি এই এই ভেতরের পার্টটা এর থেকে ছোট হয়ে যেত তাহলে 42টা হবে। ওকে, তাহলে পরের অঙ্কটা আমরা দেখে নিই। পরেরটা দিয়েছে 4761, এই দুটো ঘর নেব, একটা প্রেফার পাবে, এটা 6 এর কোনো ভূমিকা নেই। এক কার কার আছে বলো? 1 আর 9। 47 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার? 47 এর ঠিক ছোট, আগের ছোটটা 36 কার স্কোয়ার? 6 এর স্কোয়ার, তাহলে 61 হবে তাহলে 69 হবে। 6 এর সাথে গুণ করবো 7 কে পরের সংখ্যা দিয়ে, 6 7 42, কে বড়? রুটের মধ্যে বড় তো 47 বড় তো 42 থেকে, বুঝতে পারলাম? একই রকম ভাবে পরের অঙ্কটা আমরা একই রকম ভাবে করবো। বলো কত হবে? 15876, 15876, এই দুটোকে নেব, 6 আছে, 6 মানে কি কি হবে? এদিকে এইদিকে দিই, 15876, 6 আছে, 6 কি কি হবে? 4 হবে অথবা 6 হবে। 158 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার? এখানে নেই, আরো এগাবো, এখানে 9 পর্যন্ত 81 পর্যন্ত আছে। ওর পরে ছোট পারফেক্ট স্কোয়ার কার আছে? 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, সেই জন্য এগুলো জানতে হবে। 158 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার 12 স্কোয়ার 144 হয়, 13 স্কোয়ার 169 ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তাহলে 158 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার, তাহলে 12 বসবে, তাই না কি? 12 সাথে গুণ হবে কার? 13, 12 12 144, তাহলে 12 13 আর একটা 12 1, তাহলে 144 প্লাস 12 মানে 156 তো নাকি? কে বড় গো? এটা বড় তো? সবারই ক্লিয়ার হয়েছে? অনেশা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই জন্য তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কোয়ার, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি তোমাদের প্রথমেই বললাম 1 থেকে অন্তত পক্ষে আপাতত 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার কিন্তু তোমরা মাথায় রাখো, কারণ তুমি যদি না বুঝতে পারো যে 158 থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কার আছে তাহলে তুমি সমস্যায় পড়বে। তাহলে 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169 যখন তুমি দুটো জানো তাহলে বুঝতে পারছো এখানে 12 ঢুকছে। এবার 12 পরের সংখ্যা 13, তাহলে 12 স্কোয়ার 144 হয়, তাহলে 12 13 মানে আরেকটা 12 অ্যাড, 144 প্লাস 12 156, 158 156 কম্পেয়ার করলাম, রুটের মধ্যে পার্টটা বড় হয়েছে তাহলে বড়টা। বলো কোনো সমস্যা আছে? তাহলে নেক্সট দিন আমরা এই বর্গমূলটা হয়ে গেল, মোটামুটি বুঝতে পেরে গেছি আমরা। আমরা ঘনমূলটা নেক্সট দিন করবো, এবং কিউব রুট ঘনমূলটা নেক্সট দিন বা কিউব রুটটা নেক্সট দিন আমরা করবো, এবং সাথে সাথে আমরা ডিজিটাল সাম, ডিভিজিবিলিটি রুলস এগুলো আমরা সলভ করবো। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের টাইম সেভ করার জন্য।
আজকে এতটাই ক্লাস থাক, আমরা ক্লাসটা এখানে স্টপ করছি আজকে। নেক্সট ক্লাসে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। আর যেগুলো বললাম সেগুলো করবে, যেগুলো গুণগুলো দেখালাম সেগুলো দেখে আসবে ভালো করে। আর স্কোয়ার অন্তত 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে আসবে, ঠিক আছে? আর যেগুলো করালাম সেগুলো করে আনবে, পরের দিন আমি কিন্তু ধরবো। চলো লেট করছি, মাইক অফ করলাম।